কি খবর বাচ্চা কাচ্চারা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা হয়তো বা কেমিস্ট্রির এই যে চতুর্থ অধ্যায় সম্পর্কে সবাই মোটামুটি কম বেশি জানো, সেটার নাম হচ্ছে পর্যায় সারণী। কিন্তু এই যে পর্যায় সারণীতে এত কিছু রয়েছে, এই যে এত বড় একটা পিরিয়ডিক টেবল রয়েছে, এত কিছু রয়েছে, এটা কি সিম্পল ভাবে কেমন করে পড়া যায় সেটা হয়তো বা তোমরা অনেকে বুঝতে পারছো না। যেহেতু বুঝতে পারছো না, আজকের ক্লাসটা তোমাদের জন্য। কারণ আজকে সহ আর অনেকগুলা ক্লাস মিলিয়ে আমরা তোমাদেরকে একদম বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা একদম যেই টপিকস গুলো রয়েছে সবকিছু আমরা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা চোখ বন্ধ করে আমি যা বলবো, যা পড়াবো, যেভাবে করে করতে বলবো সবকিছু তোমরা সেভাবে করে করবা। তাহলে দেখবা তোমাদের সবকিছু কমনও আসবে, তোমরা সবকিছু বুঝতেও পারবা। ঠিক আছে? তো চলো আমরা দেরি না করে শুরু থেকে শুরু করি। ঠিক আছে? ফার্স্ট অফ অল পর্যায় সারণী। দেখো পর্যায় সারণী, আমি যদি সংজ্ঞাটা একটু দেখি, পর্যায় সারণীর সংজ্ঞাতে দুইটা জিনিস বলা আছে। একটা হচ্ছে একই ইলেকট্রন বিন্যাস ও একই ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে উপযুক্ত স্থানে স্থান দিয়ে যে সারণী তৈরি করা হয়েছে তাকে পর্যায় সারণী বলে। দেখো দুইটা জিনিস লিখছে, একটা হচ্ছে কি একই ইলেকট্রন বিন্যাস এবং আরেকটা বলছি একই ধর্ম বিশিষ্ট। এখন আমি যদি একটু চিন্তা ভাবনা করি, একই ইলেকট্রন বিন্যাস বলতে কি বোঝায়, তোমরা হয়তো বা তৃতীয় অধ্যায়ে অনেকে পড়ে এসেছো। দেখবা আমি দুইটা উদাহরণ দিলাম, একটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন ব্রোমিন আয়োডিন। সোডিয়াম পটাশিয়ামের ক্ষেত্রে দেখবা এদের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। কয়টা থাকে? একটা ইলেকট্রন থাকে সর্বশেষ শক্তি স্তরে। তাহলে আমি একটু লিখি, লাস্ট শেল ইলেকট্রন হচ্ছে কয়টা? একটা। আবার ক্লোরিন ব্রোমিন আয়োডিনে যাও, এদের লাস্ট শেল ইলেকট্রন কয়টা আমাকে বলো তো? 60টা। কয়টা বললাম? 60টা। আচ্ছা, তাহলে দেখো এদের লাস্ট শেল ইলেকট্রন হচ্ছে 7টা। দেখো তাহলে কি, দেখো তো সোডিয়াম পটাশিয়ামের যেই শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস ওইটা কি একই? উত্তর হচ্ছে হ্যাঁ একই। আবার ক্লোরিন ব্রোমিন আয়োডিনের ক্ষেত্রে দেখো সেটাও কিন্তু একই। তাহলে প্রথম যে শর্তটা আমরা বললাম একই ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট, সেটা কিন্তু এখানে ফুলফিল করছে। এক। দুই নম্বর ব্যাপারটা দেখো একই ধর্ম বিশিষ্ট। এখন ধর্ম জিনিসটা কিভাবে করে আমরা বুঝতে পারি? ধরো আমার ধর্মকে আমি তোমাকে পড়াইতে পারি, তোমার ধর্মকে তুমি পড়তে পারো, তোমার এটা একটা ধর্ম, যেটা তুমি বাহ্যিকভাবে দেখতে পাও, সেটা তোমার একটা ধর্ম। তাহলে ধরো আমি সোডিয়াম এবং পটাশিয়ামকে নিলাম, দুইটার মধ্যে আমি করলাম কি পানি ঢেলে দিলাম। ঠিক আছে? তো সোডিয়াম পটাশিয়াম হচ্ছে মোটামুটি একটা তুমি ধরতে পারবা চুইংগামের মতো দেখতে হয় অনেকটা। তো সোডিয়াম পটাশিয়াম তুমি যদি পানির সাথে কি করো, বিক্রিয়া করো, কি হবে জানো? এখানে মধ্যে এটা ধুম করে একটা বিস্ফোরণ হবে। তুমি সার্চ দিয়ে দেখো ইউটিউবের মধ্যে, দেখবা সোডিয়ামের সাথে পানির সাথে বিক্রিয়া করছে যেখানে, সেখানে কিন্তু বিস্ফোরণ হচ্ছে। পটাশিয়ামের ক্ষেত্রে এসে তাহলে দেখো এদের দুইটার ধর্ম কি একই কাছাকাছি? উত্তর হচ্ছে হ্যাঁ কাছাকাছি। আবার ক্লোরিন ব্রোমিন আয়োডিনে যাও, ক্লোরিন ব্রোমিন আয়োডিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু কি করতে পারে, তোমার জীবাণু ধ্বংস করতে পারে। কি করতে পারে? জীবাণু ধ্বংস করতে পারে। জীবাণু ধ্বংস করতে পারে। আবার লবণ গঠন করতে পারে। কি করতে পারে? লবণ গঠন করতে পারে। তাহলে দেখো লবণ গঠন করতে পারে, জীবাণু ধ্বংস করতে পারে ক্লোরিন ব্রোমিন আয়োডিনের প্রত্যেকটা মৌল। তাহলে আমরা বলতে পারি এই যে আমরা বললাম বিস্ফোরণ হচ্ছে, এই যে আমরা বললাম জীবাণু ধ্বংস করছে বা লবণ গঠন করছে, এগুলা কি? এগুলো একটা ধর্ম। তাহলে দেখো এই যে ধর্মের উপর ভিত্তি করে আমরা যে একটা সিমিলারিটিস পাচ্ছি, কি পাচ্ছি? তোমার সিমিলারিটিস পাচ্ছি। এগুলো কি একটা প্যাটার্নের মধ্যে ফেলা যায় না? অবশ্যই একটা প্যাটার্নের মধ্যে ফেলা যায়। যদি প্যাটার্নের মধ্যে ফেলা যায়, সেই প্যাটার্ন গুলোকে আমরা একটা ব্লকে স্থাপন করতে পারি, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি কি? যেটাকে আমরা বলি গ্রুপ। ঠিক আছে? তাহলে দেখো এগুলো একটা গ্রুপের মধ্যে ফেলানোর মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি? একটা সারণীর মতো ক্রিয়েট করতে পারি। যে দেখো উপযুক্ত স্থানে স্থান দিয়ে, উপযুক্ত স্থানটা অ্যাকচুয়ালি কি? এই যে গ্রুপ বলি আমরা, সেই গ্রুপগুলো হচ্ছে তোমার উপযুক্ত স্থান। এভাবে করার মাধ্যমে যে সারণীটা ক্রিয়েট করা হচ্ছে সেটাকে আমরা বলি পর্যায় সারণী। সো সিম্পল একটা জিনিস, যেটা তোমরা সবাই হয়তো বা দেখলে একটু বুঝতে পারবা, খুব কঠিন কিছু একটা না। এখন এই জিনিসটার যেই সংজ্ঞাটা, এটা তোমরা একটু মনে রাখতে পারো চাইলে, কারণ কিছু কিছু পরীক্ষার মধ্যে সংজ্ঞা থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো সংজ্ঞা মনে রাখার ক্ষেত্রে সিম্পল জিনিস দুইটা জিনিসই মনে রাখবে, একটা হচ্ছে একই ইলেকট্রন বিন্যাস আর একটা হচ্ছে একই ধর্ম বিশিষ্ট মৌল। এই দুইটা জিনিস মনে রাখলে বাকিগুলো তুমি নিজের মতো করে বানিয়ে দিবা। সিম্পল জিনিস। ঠিক আছে? ওকে, এরপরে আমরা পরেরটাতে যাই। দেখো পর্যায় সারণী যদি আমরা বুঝে থাকি, পর্যায় সারণীটা কিভাবে করে এসেছে, কার কার মাধ্যমে এসেছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, সো পর্যায় সারণীর আমরা 5টা ফেজ পড়বো। কয়টা পড়বো? 5টা ফেজ। 5টা ফেজে রয়েছে 1789 সাল, রয়েছে 1829 সাল, রয়েছে 1864 সাল, 1869 সাল, 1913 সাল। এই 5টা সাল তোমরা যদি একবার করে চোখ বোলাও তোমাদের মুখস্থ হয়ে যাবে। কোনো ভয় পাওয়ার কোনো কি রিজন নেই, কারণ এইখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। কি
ওকে, সো 1789 সালে যাবা বিজ্ঞানী ল্যাভোইসিয়ে চলে আসবে, 1829 চলে আসবে ডোবে রাইনার চলে আসবে, 1864 যাবা নিউল্যান্ড চলে আসবে, 1869 যাবা মেন্ডেলিফ চলে আসবে, এবং সবার শেষে 1913 কি আসবে বিজ্ঞানী মোসলে আসবে। তো এই জিনিসগুলো অনেকে হয়তো বা বলবে যে ভাইয়া মনে রাখার কৌশল দিয়ে নেমোনিক দিকটু মনে রাখার দিয়ে দেন, আমার মনে দরকার নেই, এগুলো মনে রাখা নরমালি অনেক বেশি ইজি, তুমি জাস্ট একটু প্র্যাকটিস করলে তোমাদের মনে হয়ে যাবে। সো মনে রাখবা কত 1789, আমার সাথে বলো 1789 কে আসছে ল্যাভোইসিয়ে, এরপর 1829 কে আসছে ডোবে রাইনার, কে আসছে ডোবে রাইনার, এরপর 1864 শুনলে বলবা নিউল্যান্ড, কে নিউল্যান্ড, 1864 থেকে নিউল্যান্ড, 1864 পর কে 1869 কে মেন্ডেলিফ, 5 বছর পর কে আসছে মেন্ডেলিফ 1869, এবং সবার শেষে 1913 কে আসছে মোসলে। তাহলে আমরা এই 5টা জিনিস বারবার করে আমার কথাগুলো শুনবা মুখস্থ হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা বলার রিজনটা কি? এটা বলার রিজন হচ্ছে প্রত্যেকটার যে ইতিহাসগুলো, সেই ইতিহাসের বিশদ বর্ণনা আমরা এখন দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো বিশদ বর্ণনা যদি আমরা একটু যাই 1789 সালে ফার্স্ট আমরা যাই। 1789 সালে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে আসলে কি করছে? বিজ্ঞানী ল্যাভোইসিয়ে কি করছে? বিজ্ঞানী ল্যাভোইসিয়ে ওনাকে কি বলা হয় জানো? ওনাকে বলা হয় আধুনিক রসায়নের জনক। কি বলা হয়? আধুনিক রসায়নের জনক। আমি একটু লিখে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওনাকে বলা হয় আধুনিক, এটা কোন একটা পরীক্ষার জন্য আসছিল সম্ভবত, আমি ভুলে গিয়েছি, আধুনিক রসায়নের জনক, ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি, ঠিক আছে? সো ল্যাভোইসিকে আধুনিক রসায়নের জনক কেন বলে? কারণ রসায়নের যে ফান্ডামেন্টাল জিনিস মৌল ক্রিয়েট করা, সেটা হয়তো বা কেউ একজন করেছে, কিন্তু মৌল ক্রিয়েট করার পর মৌলগুলোকে একটা সুন্দর জায়গায় বিন্যস্ত করা, এটা শুরু হয়েছে কিন্তু ল্যাভোইসিয়ের হাত ধরে, ঠিক আছে? সো ল্যাভোইসিয়ে কোন কাজটা করছে? উনি যেটা করছে সিম্পলি, উনি ওই সময়ে 33টা মৌলিক পদার্থ পেয়েছিল। কয়টা? 33টা মৌলিক পদার্থ। 33টা মৌলিক পদার্থকে উনি যেটা করছে ধাতু এবং অধাতু এই দুইটা ভাগে ভাগ করছে। 33টি মৌলিক পদার্থ কি করলো? 33টি মৌলিক পদার্থকে ধাতু ও অধাতু, ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেছে। এই দুই ভাগে ভাগ করেছে। এই দুই ভাগে ভাগ করার মাধ্যমে উনি ওনার প্রথম যে কাজটা, যে পর্যায় সারণীকে বিন্যস্ত করা, সেটা উনি করতে পেরেছেন। দেখো, ধাতু এবং অধাতুতে ভাগ করছে। হয়তোবা ওই যে আমরা যে স্ট্রাকচারটা দেখি, যে গ্রুপ এবং পর্যায়ের যে ভাগটা দেখি, সেটা হয়তো উনি ক্রিয়েট করে নাই, কিন্তু উনি কিন্তু ধাতু এবং অধাতু এই দুইটা ভাগে ভাগ করতে পারছে। কয়টা মৌল? 33টা মৌল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো 33টা মৌলের মধ্যে যদি কয়েকটা এক্সাম্পল বলতে পারো, আমি কয়েকটা এক্সাম্পল বলে দিতে পারি চাইলে। আমি একটু লিখে রাখি। 33টা মৌলের মধ্যে রয়েছে তোমার অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, তারপর তোমার ফসফরাস রয়েছে, হাইড্রোজেন রয়েছে, তারপর তোমার ছিল মার্কারি ছিল, জিঙ্ক ছিল, তারপর তোমার সালফার ছিল। এগুলো কয়েকটা, আরো অনেকগুলো এক্সাম্পল রয়েছে। এই কয়েকটা এক্সাম্পল চাইলে মনে রাখতে পারো, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, কোনো প্রশ্ন আসবেও না। সো এটা গেল কখন? 1789 সালের কথা। ল্যাভোইসিয়ে 33টা মৌলিক পদার্থকে ধাতু এবং অধাতুকে ভাগ করেছে, বা ধাতু এবং অধাতু এই দুইটা ভাগে ভাগ করেছে, যার কারণে ওনাকে বলা হয় কি আধুনিক রসায়নের জনক। তাহলে আমাদের ফার্স্ট যে স্টেপ, সুবিন্যস্ত করা বিভিন্ন মৌলিক পদার্থগুলোকে, সেটা আমাদের ডান। ওকে, তো ল্যাভোইসিয়ে যখন এই কাজটা করছে, এরপর একটা আরেকজন আসছে, সে হচ্ছে 1829 সালে আসছে। কত সালে? 1829 সালে। তার নাম হচ্ছে কি ডোবে রাইনার। কি বললাম? ডোবে রাইনার। তো 1829 সালে ডোবে রাইনার যেটা করছে, উনি আসলে দেখছে সুবিন্যস্ত করা তো ডান, উনি কয়েকটা মৌলিক পদার্থকে নিল। মৌলিক পদার্থকে নেওয়ার পর উনি দেখতেছে মৌলিক পদার্থগুলোর যে স্ট্রাকচার, এর মানে মৌলিক পদার্থের যে ধর্মগুলা, সেগুলো কিন্তু কাছাকাছি মিলে যাচ্ছে। বুঝতে পারছি কি হচ্ছে? কাছাকাছি মিলে যাচ্ছে। উনি এটা দেখার পর উনি একটা সূত্র প্রদান করছে, যেটাকে আমরা বলি ডোবে রাইনারের ত্রয়ী সূত্র, ল অফ ট্রায়াডস, ঠিক আছে? তাহলে উনি কি করছে? উনি যেটা করছে, 3টা মৌলিক পদার্থকে একই রকম ধর্ম এটা প্রদর্শন করে দেখাইছে, এবং এটার মাধ্যমে উনি কি করছে? ডোবে রাইনারের যে ত্রয়ী সূত্র, সেটাকে স্থাপন করছে। তো ল অফ ট্রায়াডস এক্স্যাক্টলি কি বলছে দেখো, মৌলগুলোকে পারমাণবিক ভর অনুসারে সাজালে, কি অনুসারে?
পারমাণবিক ভর অনুসারে যদি তুমি সাজাও, পারমাণবিক ভর অনুসারে সাজালে কি হচ্ছে, প্রথম ও তৃতীয় মোলের কত, প্রথম এবং তৃতীয় মোলের যে পারমাণবিক ভর সেটা দ্বিতীয় মোলের পারমাণবিক ভরের সমান বা তার কাছাকাছি হচ্ছে, ভরের গড়, সরি। তাহলে দেখো প্রথম এবং তৃতীয় মোলের যে পারমাণবিক ভরের গড় সেটা কিন্তু দ্বিতীয় মোলের পারমাণবিক ভরের সমান বা তার কাছাকাছি হচ্ছে। তো উনি এটাকে এক্সাম্পল দেওয়ার জন্য প্রথম যে ত্রয়ীমোলটা যেটা ধরেছিলেন সেটা ছিল এরকম, প্রথম ত্রয়ীমোল যেটা ছিল, আমি একটু লিখি, প্রথম ত্রয়ীমোল ছিল ওনার ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এখন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রে কি হবে দেখো তো, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন গ্রুপের পর্যায়ে গ্রুপ 17 এ গেলে উপর থেকে নিচে তুমি দেখবা ক্লোরিন এবং আয়োডিন, তুমি নাও ক্লোরিন এবং আয়োডিন তোমার কি প্রথম এবং তৃতীয় মৌল, এবং ব্রোমিন কি তোমার সেকেন্ড মৌল। তুমি যেটা করছে, ক্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক ভর কত, 35.5, আমরা সবাই জানি কম বেশি তৃতীয় অধ্যায়ে পড়ে আসা। ব্রোমিনের ক্ষেত্রে কত, ব্রোমিনের ক্ষেত্রে হচ্ছে তোমার 80, এবং আয়োডিনের ক্ষেত্রে হচ্ছে তোমার 127, কত 127। এখন তুমি একটা কাজ করো, তুমি যদি ক্লোরিন এবং আয়োডিনের ক্ষেত্রে এদের গড়টা বের করো তাহলে কত পাবা, এভারেজ অফ ক্লোরিন প্লাস কত আয়োডিন, তাহলে কত আসে দেখো তো, 35.5 প্লাস 127 ভাগ 2, তোমার আসতেছে অ্যারাউন্ড 81.25। দেখো তো এই যে তোমার এখানে কত আছে, এখানে আছে তোমার 80, আর এখানে কত আসছে 81.25। তাহলে দেখো তো আমরা কি বলতে পারি না যে এরা 80 এর কাছাকাছি, কি কারণ কি বলছিলাম সবসময় যে ভরের তৃতীয় মানে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান হবে সেটা নেসেসারি না, কখনো এটা তার কাছাকাছি হইতে পারে। ওনারের প্রথম ত্রয়ী মৌলের উপর ভিত্তি করে উনি কিন্তু এই ডোবেনের যে ত্রয়ী সূত্র বা ল অফ ট্রায়াস সেটাকে স্থাপন করেছেন। তাহলে ল অফ ট্রায়াসটা এক্স্যাক্টলি কি, সেটা হচ্ছে আবার বলো, মৌলগুলোকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যে গড় সেটা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা তার কাছাকাছি, ঠিক আছে। এবং প্রথম ত্রয়ী মৌল কি কি, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তাহলে আমরা সবাই এটা মনে রাখতে পারবো তো, অবশ্যই মনে রাখতে পারবো। আর যদি মনে রাখতে না পারো তাহলে ভিডিওটা পজ করে আবার পিছন দিক থেকে আবার দেখবা, কোনো সমস্যা নেই। ওকে, সো এই প্রশ্নটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা আমি একটু লিখে রাখি তোমাদের জন্য ভালো হবে। এটা তোমাদের যারা সিলেট বোর্ডে রয়েছে, সিলেট বোর্ডে 2023 সালে এসেছে। আমি একটু লিখে রাখি এক জায়গাতে, তো তোমাদের জন্য বেটার হয়। সিলেট বোর্ড 2023 সালে কিন্তু এই প্রশ্নটা একবার এসেছে। সো এটা কিন্তু অন্য কোনো বোর্ডে আবারও আসতে পারে বা তোমাদের পরীক্ষায় আসতে পারে, টেস্ট পরীক্ষা বা যে কোনো পরীক্ষায়। সো এটা অবশ্যই একটু মনে রাখবা, কারণ এটা ক নম্বরের জন্য বা জ্ঞানমূলকের জন্য মোটামুটি অনেক ইম্পর্টেন্ট। সো এরপরে আমরা যাই, ডোবেনের যখন এই ত্রয়ী সূত্রটা স্থাপন করছে, এরপরে চলে আসছে 1829 এর পর 1864 সালে নিউল্যান্ড। কে আসছে, নিউল্যান্ড। নিউল্যান্ডে যেটা করছে, উনি যেটা স্থাপন করছে এটাকে বলা হয় অষ্টক সূত্র বা ল অফ অক্টেভ। কি বললাম, ল অফ অক্টেভ। দেখো এখানে কি লেখা আছে, সিম্পল জিনিস, মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। তাহলে কি বললাম, আবার বলি, মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তাহলে পারমাণবিক ভর দেখবা, পারমাণবিক ভরের উপর বেস করে ছোট থেকে বড় সাজাবা, ছোট থেকে বড় সাজাবা। ছোট থেকে বড় যখন তুমি সাজাবা, সাজানোর পর এদের যে একটা মৌলের, যে কোনো একটা মৌলের ধর্ম তার অষ্টম মৌল মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 এবং 8 নম্বর মৌলতে গিয়ে কি হবে, তার ধর্মের সাথে মিলে যাবে। তাহলে কি কি বললাম, তুমি যদি পারমাণবিক ভরের পারমাণবিক ভর এটা তুমি যদি হচ্ছে ছোট থেকে বড় অনুযায়ী সাজাও তাহলে কি হবে, সাজানো হইলে অষ্টম ধর্মের সাথে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম ধর্মের সাথে বা অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে। তাহলে কিসের সাথে মিলে যাবে, অষ্টম মৌলের সাথে মিলে যাবে। সো এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে। সরি, কিসের উপর বেস করে, পারমাণবিক ভরের উপর ভিত্তি করে। সো আমি একটু দাগাই দিলাম, তাহলে তোমাদের জন্য বেটার হবে আর কি।
সো এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদেরকে এটা আসলে বুঝবা না, যখন তোমাদেরকে একটা মৌলর একটা স্ট্রাকচার দেবো তখন তোমরা বুঝতে পারবা। সো আমি একটু নিউল্যান্ড যেভাবে করে দেখাইছিল সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। আমি কয়েকটা তোমাদের হচ্ছে মৌলর নাম লিখবো, তোমরা একটু আমার সাথে সাথে লিখতে পারো চাইলে, বা একটু দেখতে পারো। সো আমি একটু এখানে লিখি, এটাই বেটার। হাইড্রোজেন আবার লিখতেছি, একটু ধৈর্য সহকারে দেখবা। হাইড্রোজেন, হিলিয়াম নাই, লিথিয়াম, বেরিলিয়াম আছে, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন নাই, তারপর সোডিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে তোমার সিলিকন, তারপর ফসফরাস, তারপর হচ্ছে সালফার, তারপর হচ্ছে তোমার ফ্লোরিন। সো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে নিউল্যান্ড কেন আসলে হিলিয়াম বা হচ্ছে যে নিয়ন কেন রাখে না, এই প্রশ্নটা সবার আগে আসতে পারে। আমি একটু বলে রাখি, একটু ইন্টারেস্টের জন্য তোমাদের লাগতে পারে। হিলিয়াম আসলে আবিষ্কার হয়েছে কত সালে আমাকে বলতে পারবা? প্রতিটা মৌল কিন্তু আবিষ্কার করা লাগে। হিলিয়াম আবিষ্কার হয়েছিল 1868 সালে, যতটুকু আমি 1868, হ্যাঁ 1868 সালে ছিল। এবং তোমার যে নিয়ন কত সালে আবিষ্কৃত হয়েছিল জানো? নিয়ন ছিল 1910 সালে। 1868 একটা, আরেকটা ছিল 1910 সালে। কিন্তু নিউল্যান্ডের অষ্টক সূত্র কত সালে আসছিল? 1864 সালে। দেখো তো 1864 সাল আর মানে এটা আবিষ্কৃত হয়েছে 1868 সালে এবং 1910 সালে। তাহলে এটা কিভাবে উনি এখানে স্থাপন করবে? সিম্পল ব্যাপার না? সো এই জন্য উনি এটা এখানে রাখতে পারেনি। তো এখন আমি এবার আসি আমাদের ব্যাখ্যায়, যেটা আমি তোমাদের এখন দিতে যাব। আমি যদি একটু দেখি, ধরো আমি লিথিয়ামকে নিই, নিলাম। লিথিয়ামকে তুমি যদি নাও, লিথিয়াম কয় নাম্বার মৌল আমাকে বলো তো? 1 নাম্বার মৌল, আমি হিসাব করতে পারি 1। এরপর ধরো বেরিলিয়াম 2, 3, 4, 5, 6, 7 এবং 8। মজার ব্যাপার দেখো, আমরা যখন ক্লাসের একদম প্রথমে ছিলাম আমরা কিন্তু বলছিলাম সোডিয়াম এবং পটাশিয়াম এরা কিন্তু কি একই ধরনের, তাই না? বা একই প্যাটার্নের মধ্যে পড়ে। সেম জিনিসটা এখানে লিথিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ তোমরা যখন গ্রুপ পড়বা তখন তোমরা দেখবা হচ্ছে লিথিয়ামের সাথে কিন্তু সোডিয়াম একই গ্রুপের মধ্যে পড়ে। আমরা কিছুক্ষণ পরে দেখাবো। তাহলে দেখো লিথিয়াম এবং যেই সোডিয়াম এরা কিন্তু সিমিলার টাইপের ধর্ম বিশিষ্ট, এবং এটা কিন্তু নিউল্যান্ডের অষ্টক সূত্র দিয়ে উনি প্রমাণ করছিল, এবং ওনার এটা একটা থিওরাম ছিল। তো আমি যদি লিথিয়াম ছাড়া অন্য কোনো একটা নেই, ধরো আমি এখন নিলাম হচ্ছে, ধরো বেরিলিয়াম নিই, আমার ইচ্ছা হয়েছে আমি বেরিলিয়াম নেব। সুন্দর একটু বেরিলিয়াম নিই। বেরিলিয়াম ধরে নিলাম তাদের কত নাম্বার? 1 নাম্বার। আমি এখানে নিচে থেকে লিখি 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমাকে বলো তো এবার, এই যে ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়াম কি সিমিলার টাইপের কিনা? দ্য আনসার ইজ ইয়েস। গ্রুপ 2 তে দুইটাই পড়তেছ। তুমি এখন পর্যায় সারণী খুলে দেখো আমাদের বইটা কই। আমাদের বই আমি যদি তোমাদেরকে একটু দেখাই, আমাদের বই থেকে আমি দেখাচ্ছি। এই যে দেখো তো, বেরিলিয়াম এবং কি বললাম ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম দুইটাই কি সিমিলার জায়গায় পড়ছে না? অবশ্যই সিমিলার জায়গায় পড়ছে। যেহেতু দুইটা সিমিলার জায়গায় পড়ছে, তাহলে আমরা কি বলতে পারি যে এদের দুইটার ধর্ম কিন্তু কাছাকাছি বা সেম। এটা কিন্তু নিউল্যান্ডের অষ্টক সূত্রের মধ্যেই বলা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে তোমার যে এদের যেই সূত্রটা, এই সূত্রটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি তোমাদেরকে আবারও বলতেছি, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। আমি দাগাই দিচ্ছি, এই যে 1টা স্টার, 2টা স্টার, এটা 3টা স্টার। কেন, কত সালে আসছে আমি তোমাদেরকে একটু বলে রাখি তোমাদের ভালোর জন্য। এটা আসছে তোমার যশোর বোর্ড 2023-এ আসছে। যশোর বোর্ড 2023, এগুলো তোমরা চাইলে লিখে রাখতে পারো যাতে তোমাদের কনফিডেন্স আসে এবং তোমাদের মনে হয় যে এটা আসলে করা উচিত। কারণ বোর্ডে এতবার আসছে আর এটা তুমি কমন আসবে না, এটা আসলে বলাটা ইম্পসিবল। এটা আসার পসিবিলিটি আরো অনেক হাই। আবার ধরো সিলেট বোর্ড 2017-তে আসছে। আবার হচ্ছে তোমার আসছে রাজশাহী বোর্ড 2016 সালে আসছে।
দেখো অনেকগুলো জায়গায় আসছে, সো এটা অনেক 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 ইম্পর্টেন্ট, আবারও আসতে পারে। সো আই গেস আমরা অষ্টসূত্র বুঝে গেছি। সো দেখো ফার্স্টে ছিল তোমাদের ডোবেরাইনারের পর ছিল তোমার, মানে এর আগে ছিল মেন্ডেলিভ থেকে আসছে ডোবেরাইনার থেকে আসছে অষ্টসূত্র, এবং এরপরে আসবে তোমাদের প্রিয় মেন্ডেলিভ পাই। তো মেন্ডেলিভের যে ব্যাপারটা, মেন্ডেলিভের পর্যায় সূত্র, এটা অনেক 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 ফেমাস এবং অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক অনেক সহজ একটা জিনিস। মেন্ডেলিভের যে পিরিয়ডিক ল, এটাতে আসলে কি বলা হয়েছে? মেন্ডেলিভের পিরিয়ডিক লতে বলা হয়েছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী। কয়টা জিনিস বলছে? দুইটা জিনিস। কি কি? ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের কিসের ভিত্তিতে পর্যায়ক্রমে আবর্তিত হয়? পারমাণবিক ভর বৃদ্ধির সাথে। কিসের ভিত্তিতে? পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। পর্যায়ক্রমে ওয়ার্ডটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। কি কি বললাম? পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে দেখো তিনটা জিনিস, এখানে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। ভৌত ও রাসায়নিক ধর্মাবলী দুইটা জিনিসই ইনক্লুডেড। সেকেন্ডলি হচ্ছে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এখন দেখো আমি কয়েকটা জিনিস একটু বুঝাই। ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী কেন বলা হয়েছে? কারণ ভৌত জিনিসগুলোকে, ধরো কোন একটা বস্তু, ধরো সেটা গ্যাসীয় ফরম্যাটে, এরপর ধরো কেউ তরল, এরপর ধরো কঠিন। আমরা একদম স্লাইডের প্রথমটাতে যাই, আমি একটু প্রথম স্লাইডে যাই। এই যে আমরা যে স্লাইডটা দেখাইলাম, এখানে দেখো যে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এই ক্লোরিন কিন্তু তোমার কি জানো? এই ক্লোরিন হচ্ছে তোমার গ্যাস। আবার ধরো তুমি যদি ব্রোমিনের দিকে যাও, ব্রোমিন কি জানো? ব্রোমিন হচ্ছে তোমার লিকুইড, বা তোমার এটাকে আমরা বলি তরল। আবার তুমি যদি একটু আয়োডিনের দিকে যাও, আয়োডিন কি জানো? আয়োডিন হচ্ছে তোমার সলিড। দেখো তো এদের যে ভৌত ধর্ম সবগুলা কি সিমিলার? না, ভৌতগুলা পর্যায়ক্রমে চেঞ্জ হয়েছে। দেখো পর্যায়ক্রমে কেন বলছি আমি? একটা গ্যাস, তারপর একটা লিকুইড, তারপর সলিড। এরকম কখনো হয় না যে গ্যাস থেকে ডিরেক্ট সলিড এরপর লিকুইড, এরকম হয় না। আগে গ্যাস, তারপর লিকুইড, তারপর সলিড। এটাকে বলা হয় পর্যায়ক্রমে তোমার ধর্মটা পরিবর্তিত হচ্ছে, একটার পর একটা স্টেপে যাচ্ছে। তো আমি যদি এটা তো তোমরা হয়তো বুঝতে পারছো তাহলে যে আসলে আমাদের কোথায় গেল স্লাইডটা? মেন্ডেলিভের যে স্লাইডটা ছিল, একটু যাই। মেন্ডেলিভের যেটা বলছে অ্যাকচুয়ালি ভৌত ধর্মাবলী কিভাবে করে পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে সেটা তোমরা হয়তো বুঝতে পারছো। রাসায়নিক ধর্মাবলী তোমাদের যদি একটু বলি আমি, ধরো একটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হইতে পারে, বা ধরো হচ্ছে এদের যেই বিক্রিয়া করার ক্ষমতা হইতে পারে, এটা অনেক কিছুই হইতে পারে। যখন আমরা গ্রুপের ক্যারেক্টারিস্টিক গুলো পড়বো বা পর্যায়ের কোনো কিছু পড়বো, তখন আমরা খুব ইজিলি বুঝতে পারবো। যেমন ধরো লিথিয়াম, ধরো আমি একটা এক্সাম্পল নিই, ধরো হচ্ছে লিথিয়াম রয়েছে। আবার ধরো আমি চাইলে নিতে পারি বেরিলিয়াম। লিথিয়াম কিন্তু লিথিয়াম হাইড্রোক্সাইড যখন হয় LiOH এরকম করে থাকে। আবার যখন বেরিলিয়াম হাইড্রোক্সাইড হয়, এটা কিন্তু কি হয়? বেরিলিয়াম হাইড্রোক্সাইড গেলে তখন তোমার দুইটা দেওয়া লাগে। তো দুইটা কিন্তু গঠন করতে পারছে, কিন্তু দেখো পর্যায়ক্রমে চেঞ্জ হয়েছে না? বেরিলিয়াম হাইড্রোক্সাইডের পরেরটাতে যাও, মানে বোরনে চলে যাও, বোরনে গেলে দেখবো তোমার আবার গিয়ে ডিফারেন্ট টাইপের। তো দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটু হইলেও ডিফারেন্স কাজ করতেছে যখন তোমরা আমরা কোনো ধরনের রাসায়নিক ধর্মাবলী দেখতে যাবো বা কোনো ধরনের বিক্রিয়া ধর্মাবলী দেখতে যাবো তখন। সো মেন্ডেলিভের যে পর্যায় সূত্রটা, এখানে যে পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে, এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কথা, যেটা কিন্তু পারমাণবিক ভর বৃদ্ধির সাথে হচ্ছে। এখন কথা হচ্ছে, এবং এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কেন? এখান থেকে অনেক কিছু কোয়েশ্চেন আসতে পারে। এখানে কোয়েশ্চেন আসতে পারে যে পর্যায় সূত্রটাকে লেখো, পর্যায় সূত্র কি ছিল? জ্ঞানমূলকের জন্য প্রশ্ন আসতেই পারে। এটা তোমার অনেক জায়গায় প্রশ্ন আসছে অলরেডি। আমি একটু লিখে দিই, তাহলে নিচে দিই, তোমাদের জন্য বেটার হয় হয়তো। বা রাজশাহী বোর্ডে আসছে তোমার 2022-এ আসছে। যারা রাজশাহী বোর্ডের আছে তোমরা দেখতে পারো চাইলে। 22-21-এ আসছে এবং 19-এও আসছে। দেখো 3 বছর আসছে, এত বেশি ইম্পর্টেন্ট। ময়মনসিংহ বোর্ডে আসছে আই গেস 22 সালে। তারপর হচ্ছে তোমার কুমিল্লা বোর্ডে আসছে 21 সালে, এবং তোমার সিলেট বোর্ডে আসছে 2বার, 21 এবং 20 সালে। আমি রিসেন্ট টাইমসের গুলো একটু ডেটা দেখার চেষ্টা করেছি তোমাদের ভালোর জন্য, যাতে করে তোমরা মিলাইতে পারো। সো দেখো এতগুলো বোর্ডে আসছে, সো এটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সো এটা কিন্তু ভালো মতো করে তোমরা পড়তে পারো চাইলে, ঠিক আছে? এবং এটা কোনো না কোনো পরীক্ষায় আসবে, কোনো না কোনো স্কুলের টেস্ট পরীক্ষা এটা আসবেই, এটা একদম শিওর, ঠিক আছে? এখন উনি যখন এই পর্যায় সূত্রটা দিছে, উনি কিন্তু কয়েকটা জিনিস মেনটেন করছে। কি মেনটেন করছে? উনি
এই পর্যায় এখানে কিন্তু তোমার পর্যায় সারণীর যে আমরা স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারের বেসিক স্ট্রাকচারটা ক্রিয়েট করা হয়েছিল। সেই স্ট্রাকচারটা ক্ষেত্রে উনি কি কি জিনিস মেনটেন করছে। প্রথম ব্যাপার, উনি হচ্ছে টোটাল 67টা মৌল নিয়ে কাজ করছে। কয়টা? 67টি মৌল নিয়ে উনি কাজ করেছে। এই 67টির মধ্যে 63টি মৌল ছিল আবিষ্কৃত এবং আর 4টা মৌল ছিল অনাবিষ্কৃত, বা যেটা এখনো পর্যন্ত ইনভেন্ট হয় নাই। উনি জাস্ট প্রেডিক্ট করে রেখেছিল। এই 4টা অনাবিষ্কৃত মৌল উনি জাস্ট প্রেডিক্ট করেছিল যে আচ্ছা ঠিক আছে, হয়তো বা আরো কিছু আসতে পারে, এরকম টাইপের। ঠিক আছে, সো 63টা আবিষ্কৃত এবং 4টা অনাবিষ্কৃত মৌল নিয়ে উনি হচ্ছে এই পর্যায় সারণীটা বানাইছিল। সো এই পর্যায় সারণীটা দেখতে কেমন, তোমাদেরকে দেখতে ইচ্ছা হচ্ছে? তো চলো আমরা একটু খুঁজি, আমি তোমাদেরকে একটু দেখাই। তো এইটা হচ্ছে তোমাদের মেন্ডেলিভের সেই পর্যায় সারণীটা যেটা হচ্ছে তোমরা সবসময় বইয়ের পাতায় পড়ে এসেছো কিন্তু কখনো দেখোনি। দেখো, মেন্ডেলিভ যখন পর্যায় সারণীটা বানিয়েছিল উনি কিন্তু এইভাবে করে লিখেছিল। এই যে দেখো, উনি লিখেছিল হচ্ছে এইভাবে করে। কিছু বুঝছো কিনা আমি জানি না, অনেক কিছু লেখা কিন্তু কিছু বুঝবা না। এটাকে টাইপ করে আমরা এখানে দেখাচ্ছি যে এখানে আসলে কোন কোন জিনিসগুলো উনি কিভাবে করে অর্গানাইজ করেছিল। এবং আমরা যে জিনিসটা কিছুক্ষণ আগে পড়েছিলাম, 67টি মৌল নিয়ে পর্যায় সারণীটি বানানো হয়েছিল, এখানে কিন্তু 67টা মৌলই রয়েছে। ঠিক আছে, এবং এখানে আরো একটা ব্যাপার কি, সেটা হচ্ছে এখানে 4টা অনাবিষ্কৃত মৌল কিন্তু চিহ্নিত করে দেওয়া রয়েছে। আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলে দেখতে পাবা। এই যে দেখো 45, এটা হচ্ছে তোমার অনাবিষ্কৃত। দেখাই, এই যে দেখো 45 অনাবিষ্কৃত, 68 অনাবিষ্কৃত, 70 অনাবিষ্কৃত এবং 180 অনাবিষ্কৃত। টোটাল 4টা আমরা পড়ছিলাম না, 4টা। তাহলে আমরা বলতে পারি যে তোমার 67টি যে মৌল পড়েছো, এই 67টি মৌলের মধ্যে 63টা হচ্ছে কি আবিষ্কৃত ছিল এবং 4টা ছিল কি অনাবিষ্কৃত, যেটা ইনভেন্ট করা হয় নাই, 63টা আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, এবং তোমার এই যে পর্যায় সারণীটার কথা বলছি, মেন্ডেলিভের পর্যায় সারণী, এটার সবচেয়ে বড় সাকসেস ছিল এই যে 4টা অনাবিষ্কৃত। উনি যেটা হচ্ছে অ্যাজিউম করেছিল যে এটা আসলে হতে পারে, এই যে 4টা অনাবিষ্কৃত, এটার ভবিষ্যৎবাণীটা। আমরা বলতে পারি এই যে ওনার 4টা অনাবিষ্কৃত যেই মৌল ছিল, এটা কিন্তু পরবর্তীতে আবিষ্কৃত হয়েছিল। দ্যাট মিন্স এই ভবিষ্যৎবাণীটা সত্য হয়েছিল। তাহলে এটা ওনার একটা বড় সাকসেসের পার্ট, তাই না? তাহলে আমরা বলতে পারি ভবিষ্যৎবাণী সত্য হয়। তাহলে এটা কিন্তু একটা সাকসেস, এটা একটা সাকসেস। পর্যায়ক্রমে আবর্তনের যে ব্যাপারটা, এটা একটা সাকসেস। উনি যে 67টা মৌলকে অর্গানাইজ করতে পেরেছিল এইভাবে করে একটা পর্যায় সারণীর ফরম্যাটে, এটা আর একটা সাকসেস। ঠিক আছে, সো দেখো অনেকগুলো সাকসেস কিন্তু উনি পেয়েছে। কিন্তু এই সাকসেসের মধ্যেও কিছু ত্রুটি ছিল, যে ত্রুটিগুলার কারণে আমাদের পরবর্তীতে আমরা হচ্ছে আবার পরবর্তী 1913 সালে মোসলার একটা সংশোধনী একটা আমরা পর্যায় সারণী পেয়েছিলাম, এবং বর্তমানে 118টি মৌলের আরেকটা পর্যায় সারণী আমরা দেখি। কেন? অবশ্যই ভিতরে কোনো ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলা কি সেটা আমরা একটু দেখি। সো আমরা একটু ত্রুটিগুলাকে পয়েন্ট আউট করি। ত্রুটি নাম্বার 1 নাম্বার হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর যেই মতবাদটা, এটা অনুসারে আমরা যদি একটু দেখি, পারমাণবিক ভর অনুসারে কিন্তু আবর্তিত হবে, তাই না? তাহলে আগে মানে দেখো, তোমাদের আর্গন এবং পটাশিয়াম এই দুইটা তো তোমাদের বর্তমান পর্যায় সারণীতে রয়েছে। আর্গনের কত? আর্গনের হচ্ছে তোমাদের পারমাণবিক ভর হচ্ছে কত? 40, আর পটাশিয়ামের ক্ষেত্রে কত? 39। কিন্তু দেখো পর্যায় সারণীতে আগে আর্গন আসে, পরে পটাশিয়াম যায়। কিন্তু এদের যে মানে মেন্ডেলিভের যে পর্যায় সারণীর যে সূত্রটা, এই অনুসারে যদি আমরা যাই তাহলে কিন্তু আগে কোনটা আসার কথা ছিল? আগে পটাশিয়াম, তারপর আর্গন। কিন্তু এটা কিন্তু একটু ডিফারেন্ট হয়। এটার এই কারণে আমরা বলতে পারি এটা একটা বড় ত্রুটি। অর্থাৎ আমরা বলতে পারি এই যে আর্গন এবং পটাশিয়ামের যে অবস্থান, আর্গন কত তোমার? 40, এবং পটাশিয়ামের যে অবস্থান, এটা কিন্তু একটা বড় ত্রুটি। কেন? কারণ ওই যে আগে পরে হওয়ার কথা কিন্তু আসলে হয় নাই, বাস্তবে এটা হয় না। তো এটার জন্য পরবর্তীতে সংশোধিত জিনিসপত্র আসছে, এটা আমরা পরে দেখাবো। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের যে অবস্থান, এটা কিন্তু বর্তমানে নিচের দিকে দেখানো হয়। মানে দেখবা গ্রুপ 3 তে থাকে, কিন্তু গ্রুপ 3 তে একটু দেখানো হয় যে নিচের দিকে আছে পর্যায় সারণী।
তো ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সারির যে অবস্থান হওয়ার কথা ছিল, এই সিরিজের যে অবস্থান হওয়ার কথা ছিল, এটা কিন্তু এখানে কোথাও দেওয়া নাই যে ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজকে নিচে আলাদা করে দিতে হবে। এটা কিন্তু মেন্ডেলিফ আমাদেরকে বলে নাই, এটা কিন্তু পরবর্তীতে সংশোধনের মধ্যে এসেছিল। তাহলে আমরা বলতে পারি এই যে ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের যে অবস্থান, এটা নিয়েও মেন্ডেলিফ কোনো ধরনের কথা বলতে পারেন না, এটা একটা বড় ত্রুটি ছিল। তাহলে ল্যান্থেনাইড ও অ্যাক্টিনাইড সিরিজের অবস্থান। ওকে, আমার লেখা যদি বোঝা না যায় তাহলে আমার মুখের কথা শুনে লেখা বোঝার চেষ্টা করবা, কিন্তু তোমাকে পড়া বুঝতে হবে। আমার লেখা না বুঝো, আমার লেখা বিশ্রী হইতেই পারে, এটা কোনো ব্যাপার না। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি লেখা একটা মানুষের সুন্দর নাই হইতে পারে, কিন্তু জ্ঞানটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মিরাজ ভাইয়ের লেখা বিশ্রী, এটাই মিরাজ ভাইয়ের একটা কি বৈশিষ্ট্য। ঠিক আছে, মিরাজ ভাইয়ের এটা একটা ক্যারেক্টারিস্টিক, এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই। 3 নাম্বার যে ব্যাপারটা এটা একটু বলি, সেটা হচ্ছে আমাদের যে নোবেল গ্যাস বা গ্রুপ 18 যেটা রয়েছে, গ্রুপ 18 এর কিন্তু এক্সাক্ট কোনো জায়গা নাই। দেখো তো আছে গ্রুপ 18 কে আলাদাভাবে কোথাও দেওয়া জায়গা, মানে কোথাও জায়গা দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। তুমি দেখো এখানে হিলিয়ামের জায়গা করবে, নিওনের জায়গা করবে, বাকিগুলোর জায়গা করবে, আর্গনের জায়গা করবে, নাই, কোথাও নাই আলাদা করে। দ্যাট মিনস আমরা বলতে পারি এই যে গ্রুপ 18 বা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের যে এক্সাক্ট জায়গা, সেটা কিন্তু এখানে ছিল না। তাহলে আমরা বলতে পারি নিষ্ক্রিয় গ্যাসের কোনো এক্সাক্ট জায়গা ছিল না। নিষ্ক্রিয় গ্যাস এর এক্সাক্ট কোনো স্থান ছিল না। সো এটাও কি একটা বড় আমাদের কি ত্রুটি। ঠিক আছে, এবং এটা একটা রিজন ছিল, সিম্পল রিজন কি, ধরো ওই সময় কিন্তু হিলিয়াম বা নিয়নের কিন্তু কোনো আবিষ্কৃত হয়নি। কারণ আমরা তোমাকে বলছিলাম যে হিলিয়াম নিয়ন আবিষ্কার হয়েছে 1868 এবং 1910-এ। সো হিলিয়াম যদিও তখন এসেছিল 1869 সালে, কিন্তু খুবই ফ্রিকুয়েন্ট, খুবই একদম কাছাকাছি সময়ের, তো যার কারণে উনি কিন্তু হিলিয়ামকে জায়গা দেয় নাই। দেখছো, হিলিয়ামকে কিন্তু জায়গা দেয় নাই। আবার নিয়ন তো তখন আবিষ্কৃত হয়নি, 1910 সালে আবিষ্কৃত হয়েছিল। সো আলটিমেটলি এই জায়গায় কিন্তু হিলিয়াম নিয়ন না থাকার কারণেও একটা বড় উনি প্রবলেম ফেস করছিল। উনি বুঝতেই পারেন না যে আসলে নিষ্ক্রিয় গ্যাস বলতে আলাদা কোনো কিছু, আলাদা কিছু করতে পারবে। সো এই জন্য এটাকে উনি এক্স্যাক্টলি কোনো স্থান দিতে পারেন না। সো এগুলো একটা ত্রুটি বলতে পারো। তো এই ত্রুটির উপর বেস করে কিন্তু পরবর্তীতে 1913 সালে, যেটা আমাদের পরবর্তী ফেজ এবং লাস্ট ফেজ, সেটা হচ্ছে 1913 সালে মোসলে আসছে এবং একটা মেন্ডেলিফের যে পর্যায়ের সূত্রটা ছিল, সেই সূত্রের সংশোধনটা উনি করছিল। সেই সংশোধনটা কি ছিল? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। দেখো, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম ভৌত এবং রাসায়নিক যে ধর্মাবলী, এটাও কিন্তু আবর্তিত হচ্ছে, কিন্তু এবার কিসের বেসিসে? পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে। ঠিক আছে, কিসের বেসিসে? পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবার আবর্তিত হচ্ছে। তাহলে এটা আমরা ক্লিয়ারলি কি বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি, কারণ আগে ছিল পারমাণবিক ভর। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, ধর এটা একটা কোনো মৌলের মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস থাকে। তুমি দেখবা তোমার নিচের দিকে যে জিনিসটা থাকে, এটাকে কি বলা হয়? তোমার এটাকে বলা হয় প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। ফর এক্সাম্পল, আমি ধরে নিলাম যে ধর এটা হচ্ছে 1, এটা হচ্ছে দেখো 1, এরকম কিছু একটা, তাই ধর এটা হাইড্রোজেন আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার কি আলটিমেটলি, এটা হচ্ছে তোমার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, এটা কি পারমাণবিক সংখ্যা। আর এই জিনিসটা কি? এটা হচ্ছে তোমার ভর সংখ্যা। ঠিক আছে, সো এটা দেখো, এটা ভর সংখ্যা, এটা তোমার পারমাণবিক সংখ্যা। সো আগে যেটা আমরা দেখছিলাম মেন্ডেলিফেরটাতে, সেটা কিন্তু ভর সংখ্যাকে আমরা ইউটিলাইজ করছিলাম, আর এখন কিন্তু আমরা পারমাণবিক সংখ্যাকে ইউটিলাইজ করতেছি। তো সেই অনুসারে উনি কিন্তু এই পর্যায় সারণী দিয়েছিল। সো এটা ছিল এরকম, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী জাস্ট তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। সো আই গেস এটা ক্লিয়ার। যদি এটা ক্লিয়ার হয়, এখন তোমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, ভাই এতগুলোকে খুব সহজে প্রিসাইজলি কোথাও দেখানো যায়? অবশ্যই দেখানো যায়। সেটা আমরা হচ্ছে এই যে দেখো, এই চার্টটার মাধ্যমে দেখতে পাচ্ছি। কি সুন্দর একটা চার্ট, সবকিছু এখানের মধ্যে আছে। 5টা ফেজকে এই দেখো, সাল, তারপর দেখো বিজ্ঞানীদের নাম, তত্ত্ব, ঘটনা সবকিছু আছে, এবং মূল ভিত্তি আলাদা। এখন মূল ভিত্তিটা কি সেটা একটু বলি। সবকিছু আগে সবকিছু আমরা পড়াইছি, কিন্তু মূল ভিত্তিটা কি এক্স্যাক্টলি সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত পড়াইনি। মূল ভিত্তিটা হচ্ছে এই যে দেখো,
আমরা যে বলতেছি মৌলগুলোকে পারমাণবিক ভর অনুসারে সাজানো হইতেছে, আবার দেখো মৌলসমূহকে পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হইতেছে। মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মগুলো তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে কি হইতেছে পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে। আবার এখানে দেখো এখানে কি হচ্ছে, এখানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে আবর্তিত হচ্ছে। তাহলে দেখো এক একটার বেস বা এক একটার ভিত্তি কিন্তু এক একটা পারমাণবিক ভরের উপর ভিত্তি করে কিন্তু কি হয়, এই যে বাকি সব যে ক্যারেক্টারিস্টিক আমরা নির্ধারণ করছি সেটা কিন্তু হচ্ছে। আর একমাত্র মৌলের ব্যাপারে কি ছিল, পারমাণবিক সংখ্যা। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রায় সময় আসে যে এই জিনিসটার মূল ভিত্তি কি, ওই জিনিসটার মূল ভিত্তি কি। তো এটা কিন্তু অবশ্যই 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 তোমরা পড়ে রাখবা, ঠিক আছে। তো এগুলো মাঝে মধ্যে এমসিকিউতে আসতে পারে, এই জন্য তোমাদেরকে মূল ভিত্তির প্রশ্নটা দেখায় না। তো তোমরা যারা হচ্ছে এই জিনিসগুলোকে প্রিসাইসলি দেখতে চাও, যারা আগে পড়ে এসেছো, তোমরা জাস্ট এটার স্ক্রিনশট একটা নিয়ে নাও, এটা অনেক 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 কাজে লাগবে। ট্রাস্ট মি, অনেক সুন্দর করে মুখস্থ করতে পারবা। একটু স্ক্রিনশটটা তুলে নাও। আই গেস স্ক্রিনশট নেওয়া শেষ, থেকে যাবে স্ক্রিনশট, সবকিছু হয়ে যাবে, প্যারা নাই। তো এরপর আমরা আসি অ্যাকচুয়ালি এই যে পর্যায় সারণীর যে ইতিহাস যদি পড়া হয়ে যায়, এবার আমাদের কি পড়তে হবে, পর্যায় সারণীর বৈশিষ্ট্যটা কি এক্স্যাক্টলি, পর্যায় সারণীর মধ্যে কি কি জিনিসগুলো হয় এক্স্যাক্টলি। তো পর্যায় সারণীর বৈশিষ্ট্য পড়ার আগে আমরা দুই একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে বর্তমানে দেখবা যে আমরা পর্যায় সারণীটা পাই সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী বলা হয়। এটাকে কি বলা হয়, আধুনিক পর্যায় সারণী। আমি লিখে রাখি, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি বর্তমানের এটা আধুনিক পর্যায় সারণী। ওকে, সো আধুনিক পর্যায় সারণী এটা আসলে কিভাবে আসছে, এটা হচ্ছে বর্তমানে যেটা রয়েছে, যেটা হচ্ছে আইইউপ্যাক স্বীকৃত। এটা কি স্বীকৃত, বর্তমানে আইইউপ্যাক স্বীকৃত। এখন এই যে আইইউপ্যাক শব্দটা বললাম, আইইউপ্যাক এক্স্যাক্টলি মানেটা কি ভাইয়া? আইইউপ্যাক মানে হচ্ছে, এটা প্রায় সময় পরীক্ষায় আসে, আইইউপ্যাক মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড নিচে লিখি অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যেটাকে বাংলায় বলা হয়, এটাকে বাংলায় কি বলে, বাংলায় খুবই সিম্পল জিনিস, আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল থেকে আন্তর্জাতিক বিশুদ্ধ, পিওর থেকে আসছে বিশুদ্ধ, অ্যাপ্লাইড থেকে আসছে ফলিত, তাহলে বিশুদ্ধ ও ফলিত কেমিস্ট্রি থেকে রসায়ন, আর ইউনিয়ন থেকে কি আসবে, সংস্থা। তাহলে এটা কিন্তু এমসিকিউতে মাঝে মধ্যে আসতে পারে বা ক নম্বরের জন্য আসতে পারে, যে আইইউপ্যাক বলতে কি বুঝো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা মানে হচ্ছে আন্তর্জাতিক বিশুদ্ধ ফলিত রসায়ন সংস্থা। এদের যেই মানে আইইউপ্যাক স্বীকৃতই কিন্তু বর্তমানে আধুনিক পর্যায় সারণীতে রয়েছে, যে আধুনিক পর্যায় সারণীতে বর্তমানে টোটাল হচ্ছে মৌল 118টি। কয়টা? 118টি, ঠিক আছে। সো আমাদের টোটাল 118টা মৌল নিয়ে আমাদের বর্তমান পর্যায় সারণীটি রয়েছে, এবং এই পর্যায় সারণীর মধ্যে কিন্তু আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে। আরো কিছু বৈশিষ্ট্য বলতে এই যে 118টা মৌল, এগুলো কিভাবে করে বিন্যস্ত করা হয়, এদেরকে বিন্যস্ত করা হয় কয়েকভাবে। প্রথম যে ব্যাপারটা আমি একটু লিখি, প্রথম ব্যাপারটা হচ্ছে আনুভূমিক সারিতে দেওয়া হয়, তোমাদের বইয়ের মধ্যে লেখা দেখবা, আনুভূমিক সারিতে যেগুলো থাকে এগুলোকে বলা হয় পর্যায়। কি বলা হয়? পর্যায়। আমি তোমাদেরকে তোমাদের বইটা একটু দেখাই, তাহলে বেটার হয় আই গেস। দেখছো, এটা হচ্ছে আমার কেমিস্ট, যাই হোক এটা আমার ভালো লাগে দেখতে। সো যেটাতে ছিলাম, এই যে তোমাদের বই একটু গেলাম, বইয়ের মধ্যে এই যে দেখো, একসাথে দেখানো একটু টাফ, আচ্ছা যাই হোক, এখানে একটু দেখো, সেটা হচ্ছে ধরো, হ্যাঁ এবার একটু দেখাতে পারবো তাহলে, হ্যাঁ
এই যে দেখো এখানের মধ্যে এই যে আনুভূমিক যে সারিটা, এটা কি আনুভূমিক সারি, আমি কি লিখছিলাম দেখো তো, আনুভূমিক সারি। আর আরেকটা আছে খাড়া কলাম, কি বললাম, খাড়া কলাম। খাড়া কলাম যেটা, সেটাকে বলা হয় গ্রুপ, আর আনুভূমিক সারিটাকে বলা হয় পর্যায়। তাহলে দেখো তোমাদের বইটা একটু দেখো, এটা কি, এই যে এই দিক বরাবর যেটা, এটা হচ্ছে কিন্তু আনুভূমিক সারি। এটা কি আনুভূমিক সারি। এই দিক থেকে বাম থেকে ডানে গেলে যেটা, এটা কি পর্যায় বা আনুভূমিক সারি। আর উপর থেকে নিচে যেটা, বা যেটা খাড়া কলাম বলা হয় লম্বা, এটাকে বলা হয় কি গ্রুপ। ঠিক আছে, সো এটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে আসতে পারে যে কয়টা সারণী বা কয়টা গ্রুপ কিন্তু আছে আমাদের। ঠিক আছে, সো এগুলো কিন্তু একটু পড়তে হবে আমাদের। ওকে, সো যেটা বলতেছিলাম, গ্রুপ পর্যায় তাহলে কয়টা, পর্যায় হচ্ছে টোটাল 7টা। কয়টা, 7টা। আর গ্রুপ কয়টা, গ্রুপ হচ্ছে 18টা। গ্রুপ হচ্ছে 18টা। এটা কিন্তু প্রশ্নে আসছিল একবার একটা এমসিকিউতে, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 21-এ কিন্তু এই প্রশ্নটা অলরেডি চলে আসছে। সো এগুলো কিন্তু খুবই ইজি কোয়েশ্চেন, এগুলো তোমরা সবাই পারো। সো আমি জাস্ট এমনিতেই বললাম বলার জন্য। আচ্ছা, সো এটা যদি পেরে থাকো, আমরা পরবর্তী যে বৈশিষ্ট্য সেটাতে আমরা চলে যাই। 2 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তোমার এই যে পর্যায়গুলো, 7টা পর্যায়ের কথা বললাম, আমি 7টা পর্যায়গুলো কি কি আছে সেটা একটু দেখি, এবং ওখানে কয়টা মৌল আছে। আমি একটু পর্যায়গুলো একটু লিখি। ধরো পর্যায় কয়টা আছে, 7টা না? তাহলে 1, এখানে হয়তো জায়গা হবে না, এটা একটা কাজ করি, আমি পরের পেজে চলে যাই, তো তোমাদেরকে আমি দেখাইতে পারবো এক পেজের মধ্যেই। সো একটা এক্সট্রা পেজ নিই। হ্যাঁ, সো পর্যায়, আর সাথে হচ্ছে আমি পাশে মৌল লিখে রাখি, এক পাশ করে দিই। ওকে, সো যেটা বলছিলাম, কোন পর্যায়ে কয়টা মৌল আছে, পর্যায় কয়টা আছে, 7টা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। প্রথম যে পর্যায়টি রয়েছে সেটাতে কয়টা আছে দেখো তো, এই যে 1 এবং এই যে 2, তাহলে কয়টা আছে তোমার, টোটাল 2টা আছে। কয়টা, টোটাল 2টা আছে। কয়টা, টোটাল 2টা আছে, হচ্ছে 2টা। এরপরে দেখো কয়টা আছে, 2 নম্বরে আছে তোমার টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। কয়টা, 8টা। এরপরটা তো দেখো সেম 8টা। তাহলে আমরা বলতে পারি কয়টা, টোটাল 8টা। 3 নম্বরও 8টা। এরপর 4 নম্বরে যাও, 4 নম্বরে তাহলে কয়টা পাবো দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা। ঠিক আছে, 18টা কিন্তু 4 এবং 5 দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। দেখো, তাহলে আমরা বলতে পারি এখানে ক্ষেত্রে কয়টা, আমরা বলবো 18টা। কয়টা, 18টা। 18 হওয়ার পর এরপর এটাতে দেখো তো, এখানে একটা ঝামেলা কোথায় আছে, এই যে দেখো এখানে একটা ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ আছে, যেখানে টোটাল কয়টা আছে, এখানে 15টা করে আছে, আর বাকি 17টা। তাহলে 17 যোগ 15 কত হয়, 17 যোগ 15 টোটাল তোমার 32 হয়। তাহলে কি আমরা বলতে পারি যে এখানে 6 এবং 7-এর মধ্যে আছে কয়টা, 32টা। কয়টা আছে, 32টা। এবার একটু প্যাটার্ন দেখো, প্যাটার্নটা হচ্ছে, আমি একটু দেখাই তোমাদেরকে। এই যে দেখো 2, আবার দেখো এখানে 8, আবার দেখো এখানে 18, আবার দেখো এখানে 32। দেখছো একটা প্যাটার্ন না, কি সুন্দর। এবং এই প্যাটার্নের উপর ভিত্তি করে আমরা এই পর্যায়গুলোর আলাদা করে নামও দিতে পারি। দেখো যাদের ক্ষেত্রে 2, দেখো 4টা জিনিস আছে। 2 যারা, তারা সবচেয়ে কম। 8 যারা, তারা একটু কম। 18 যারা, তারা হচ্ছে ধরো বলতে পারো একটু বেশি। আবার 32 যারা, তারা সবচেয়ে বেশি। তাহলে ওইটার উপর বেস করে আমরা বলতে পারি যেটা 2 নম্বর, এটাকে বলা হয় অতি হ্রস্ব পর্যায়। কি বলা হয়, হ্রস্ব মানে অনেক কম, এটাকে কি বলা হয়, অতি হ্রস্ব পর্যায়। কি বললাম ভাইয়া, অতি হ্রস্ব, বানানটা একটু খেয়াল করে নিই, অতি হ্রস্ব পর্যায়। এটার পরে দেখো 8, তারা কি হবে, তারা আরেকটু বেশি। তাহলে অতি শব্দটা বাদ যাবে, তাহলে হয়ে যাবে তারা হ্রস্ব পর্যায়। কি হবে, হ্রস্ব পর্যায়। ওকে, এরপর হ্রস্বর পর তারা আরেকটু বেশি, তাহলে আরেকটু বেশি তারা কি হবে দেখো তো, দীর্ঘ পর্যায় বলতে পারি।
দীর্ঘ পর্যায়। আর যারা এর থেকেও বেশি তারা কিন্তু কি হবে, অতি হ্রস্ব ছিল তাদের অতি দীর্ঘ পর্যায়। সিম্পল জিনিস, বুঝতে পারছো? তাহলে প্রশ্ন মাঝে মধ্যে এরকম আসতে পারে, অতি দীর্ঘ পর্যায়ে কোনটি, অতি হ্রস্ব পর্যায়ে কোনটি, অতি হ্রস্ব পর্যায়ে কোনটি বা দীর্ঘ পর্যায়ে কোনটি, এই ধরনের প্রশ্ন আসার পসিবিলিটি অবশ্যই আছে। সো এটা অবশ্যই তোমরা পড়বা, ঠিক আছে? সো এখন আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম অতি দীর্ঘ পর্যায়ের মধ্যে কি আছে, ল্যান্থেনাইড আছে এবং অ্যাক্টিনাইডও আছে। যারা 6 নম্বর তাদের মধ্যে কি আছে, ল্যান্থেনাইড, এবং 7 নম্বরে কি আছে, অ্যাক্টিনাইড সিরিজ রয়েছে। এটা একটু মাথায় রাখবা তোমরা, অবশ্যই আমি একটু লিখে রাখি। তাহলে এখানের মধ্যে যেটা 6th পর্যায়, এখানে কি আছে, এখানে আছে তোমার ল্যান্থেনাইড সিরিজ। কি আছে, ল্যান্থেনাইড সিরিজ, ল্যান্থেনাইড সিরিজ। ল্যান্থেনাইড সিরিজে টোটাল কয়টা মৌল আছে বলো তো? কিছুক্ষণ আগে দেখাইছিলাম ল্যান্থেনাইড সিরিজে আছে টোটাল 15টা মৌল। কয়টা? টোটাল 15টি মৌল। এবং 7 নম্বর পর্যায়ে কি আছে, 7 নম্বর পর্যায়ে আছে অ্যাক্টিনাইড মৌল। কি বলছি? অ্যাক্টিনাইড মৌল। আমার সাথে সাথে বলো, মুখস্থ হয়ে যাবে। অ্যাক্টিনাইড মৌল। কি মৌল বললাম? সরি, অ্যাক্টিনাইড সিরিজ, অ্যাক্টিনাইড সিরিজের মৌল। তাহলে অ্যাক্টিনাইড সিরিজ এখানেও কয়টা? টোটাল 15টা আছে। 15 15 30, ঠিক আছে? ওকে, সো আমরা তাহলে বুঝতে পারছি এটা, এবং এটা ল্যান্থেনাইড সিরিজের এটা কিন্তু একটু মোটামুটি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2021-এ আসছিল। সো এগুলো একটু পড়বা মাস্ট। তো এটা যেহেতু আসছে, এটাও আসতে পারে যে কোনো সময়, সো অ্যাক্টিনাইডটা মনে রাখবা, ঠিক আছে? সো আই গেস তোমরা মোটামুটি পর্যায়ের ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি এটা বুঝে থাকো তাহলে এবার আমরা চলে যাব কোথায়, গ্রুপের গুলাতে। কোন গ্রুপে কয়টা মৌল আছে। তাহলে এটা আমি এটা তো 2 নাম্বার ছিল আমাদের, এটা ছিল 2 নাম্বার বৈশিষ্ট্য। এই 2 নাম্বার বৈশিষ্ট্য এটা আমাদের গেল। 2 নাম্বার বৈশিষ্ট্য পর আমরা যাই আমাদের 2 নম্বরে আরো একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি কোন গ্রুপে কয়টা মৌল আছে। আমরা এটা আবার লিখি, গ্রুপ, গ্রুপ আর হচ্ছে মৌল। কোন গ্রুপে কয়টা মৌল, দেখো কোন কোন গ্রুপ আছে, 1 2 3। আমি তোমাদেরকে তোমাদের বইটা দেখাই তাহলে বেটার হয়। এখানে একটা জিনিস খেয়াল করো তো, 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ একরকম, 3 থেকে 12 নাম্বার গ্রুপ কি সব সেম না? সংখ্যা তো সেম হওয়া উচিত না? না, আসলে সবগুলো সংখ্যা সেম না, এটা ভুল করছি। খেয়াল করো, 3 নাম্বার গ্রুপ এটা ডিফারেন্ট, কারণ এখানে 4 থেকে 12 পর্যন্ত সবাই সেম, আবার 13 থেকে 17 সবাই সেম, 18 আবার কার মতো, 1 এর মতো। 18 এবং 1 সেম। তাহলে আমরা বলতে পারি 1 এবং 18 সেম। কয়টা আছে? 60টা আছে। কয়টা? 60টা। তুমি 2 এর দিকে তাকাও, 2 এবং 13 থেকে 17 কিন্তু সেম। তাহলে কি কি, 2 এবং 13 থেকে 17 এরা কিন্তু সবাই সেম। কয়টা মৌল আছে এদের ক্ষেত্রে? 6টা। কয়টা? 6টা। তাহলে আমরা বলতে পারি কয়টা? 6টা। দেখো তো কয়টা, 1 2 3 4 5 6, আর এখানে কয়টা? তাহলে একটা বেশি 7 হয়ে গেছে। রান। এরপরে দেখো 3 নম্বরে জন্য ডিফারেন্ট। কয়টা 3 নম্বরে? এখানে যদি 15টা, এখানে 15টা, 30টা, আর এখানে কয়টা? 2টা, তাহলে 32টা। আমরা বলতে পারি 3 নম্বরে হচ্ছে কয়টা? 32টা। আর এরপরে দেখো 4 থেকে 12 যারা, এরা সবগুলো কিন্তু 4টা 4টা করে রাখতেছে। তাহলে দেখো 4 থেকে 12 সবগুলো কি 4টা করে। আমরা এইভাবে করে মনে রাখবো, ঠিক আছে? তো আমরা যেভাবে করে ফার্স্টে লিখছিলাম, এমনি করে না লিখে আমরা যেটা করব, সিমিলার টাইপের যারা ওদেরকে সবগুলোকে একটা জায়গায় রাখবো, ঠিক আছে? তাহলে দেখো 1 এবং 18, আমি বাংলায় লিখি যেহেতু আগেই বাংলা লিখতেছিলাম। 1 এবং 18 এটা কয়টা করে মৌল ধারণ করে? এটা সবাই 7টা করে মৌল ধারণ করে, ঠিক আছে? এরপর 2 এর সাথে কাদের সাথে মিলতেছে? 13 থেকে 17 পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি 2 এবং 13 থেকে 17 এরা সবাই কয়টা করে? 6টা করে মৌল ধারণ করতেছে। এবং এরপরে আমাদের কি আসে? 3 আসে। 3 কয়টা করে ধারণ করতেছে? 32টা। কয়টা? 32টা। এরপর সবার শেষে যেটা ছিল 4 থেকে 12, 4 থেকে 12 কয়টা করেছিল? মাত্র 4টা করেছিল। সো আই গেস আমরা এই মৌলের হিসাবটা বুঝতে পারছি। এটা মনে রাখতে পারো, এটা কখনো কোনো প্রশ্নে আসে নাই, বাট যদি এসে থাকে তাহলে ইজিলি হয়তো বা ক্যালকুলেট করে বসাতে পারবে। এগুলো এমনি দেখলেই মনে থাকে, এটা প্যারা খাওয়া দরকার নাই। বাট কখনো যদি বৈশিষ্ট্য লিখতে পারো তখন তোমরা অবশ্যই এটা লিখবা। আচ্ছা, আরেকটা জিনিস মিস করে গেছে হয়তো বা, সেটা হচ্ছে ল্যান্থেনাইড সিরিজ যে তোমাকে আমি বললাম, বা অ্যাক্টিনাইড সিরিজ যে আমি তোমাদেরকে বললাম,
কয় নাম্বার মৌল থেকে শুরু হয় ল্যান্থেনাইট সিরিজ? যদি এই ধরনের প্রশ্ন আসে তখন তুমি কি করবা? সো এটা একটু লিখে রাখি। ল্যান্থেনাইট সিরিজ শুরু হয় তোমার 57 থেকে 71 পর্যন্ত। 57 থেকে কত? 71 পর্যন্ত। এবং অ্যাক্টিনাইট সিরিজ শুরু হয় তোমার 89 থেকে এবং শেষ হয় 103 এ গিয়ে। তুমি শুরুটা মনে রাখলে তুমি 15 জাস্ট যোগ করে তো এই হিসাবে কিন্তু তুমি কি করতে পারবে, শেষেরটা বের করতে পারবা। সো দেখো ল্যান্থেনাইট করে 57 থেকে 71, অ্যাক্টিনাইট কোড থেকে 89 থেকে 103। সো আই গেস তোমরা এটাও মোটামুটি বুঝতে পারছো এবং পরের গ্রুপেরটাও মোটামুটি তোমরা বুঝতে পারছো। ওকে, সো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা আমাদের 3 নাম্বার যেই বৈশিষ্ট্য সেটাতে আমরা চলে যেতে পারি। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, তুমি যদি একটু দেখো আমাদের বইয়ের দিকে আমরা তাকাই, একটা পর্যায় আছে। এই পর্যায়ের তুমি যদি বাম থেকে ডানে যাওয়া শুরু করো, বাম থেকে তুমি যদি ডানে যাও, তোমার যে ধর্মটা, আমরা পরবর্তীতে পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে পড়বো, এই পর্যায়ভিত্তিক ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয় অ্যাকর্ডিং টু মেন্ডেলিফ এন্ড মোসলে। আমরা সবাই পড়ে আসছি, তাই না? ওটা তো একটা আছে, পরবর্তীতে সংশোধনের মধ্যেও কিন্তু দিন শেষে পর্যায়ক্রমে আবর্তনের ব্যাপারটা মাথায় রাখা হয়েছে, কারণ এটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য সহজে মনে রাখার জন্য। এবং সেকেন্ডলি, একই গ্রুপের যে মৌল, তুমি যদি মৌলগুলো দেখো উপর থেকে নিচে, উপর থেকে নিচে তুমি যদি দেখো, এই উপর থেকে নিচের মধ্যেও কিন্তু তোমার ধর্মগুলো কি একই হবে অনেকটা। কারণ দেখো তোমাদের যদি আমি কয়েকটা এক্সাম্পল দিই, ধরো সোডিয়াম এবং পটাশিয়ামের যে এক্সাম্পলটা তোমাদের মনে আছে, সোডিয়াম পটাশিয়ামের এক্সাম্পলটা বিস্ফোরণ হয়, দেখছো? তো উপর থেকে নিচের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু সবগুলা সিমিলার টাইপের হয় বা সিমিলার বা কাছাকাছি টাইপের হয়। ফ্লোরিনের সাথে ক্লোরিনের মোটামুটি মিল দেখবা, ক্লোরিনের সাথে ব্রোমিনের মিল দেখবা। কেন? কারণ সবগুলোর মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে, কারণ এরা একই গ্রুপের মধ্যে আছে। তুমি দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন এরা সবাই কি নিষ্ক্রিয়, এবং এই জন্য এদেরকে একটা আলাদা গ্রুপ দেওয়া হয়েছে। তো তুমি যখন দুইটা জিনিস বললাম, সেটা হচ্ছে তুমি যখন একই পর্যায়ে বাম থেকে ডানে যাবা তখন তুমি কি পাবা? মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে তোমার কি হবে? চেঞ্জ হবে বা পরিবর্তিত হবে। তোমরা বলতে পারি, আবার আমি একটু লিখে রাখি, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাম থেকে, এই বাম বলতে আবার বামপন্থী না, এটা মাথায় রাখো। সো বাম থেকে যদি ডানে যাও, বাম থেকে ডানে গেলে মৌলসমূহের ধর্ম কিসের আওয়াজ ছিল জানি না, আমি কিন্তু ভূতে ভয় পাই অনেক। মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। ঠিক আছে, আর একটা জিনিস কি বলছিলাম, উপর থেকে নিচে গেলে তখন কি হয়? মৌলসমূহ যে ধর্মগুলা সেগুলো কিন্তু কি হয়? সিমিলার টাইপের হয়। তো আমরা বলতে পারি একই গ্রুপের মৌলগুলো, একই গ্রুপের ধর্ম কি হয়? একই হয়। সো এটাও একটা পর্যায় সারণীর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। সো এই 3টা পর্যায় সারণীর বৈশিষ্ট্য তোমাকে যদি কখনো প্রশ্নে জিজ্ঞাসা করে, স্পেশালি অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে, তখন তোমরা এটা লিখতে পারবে। এগুলো কিন্তু অত বেশি কঠিন যে ব্যাপারটা এমন নেই, তুমি নিজের থেকে বানামানে লিখতে পারবা। তুমি জাস্ট একটু বোঝার চেষ্টা করে যে আসলে কি কি আছে, এলিমেন্ট গুলো কি কি, তাহলে অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এই যে ডেটা ড্রিভেন যেগুলো আছে, নাম্বারস গুলো, এগুলো তুমি লিখতে পারলে তোমাকে অবশ্যই একটু বেশি প্রায়োরিটি দিবে। এই জিনিসগুলো লিখতে পারলে কি সুন্দর দেখতে লাগে, বুঝতে পারছো? সো এগুলো যদি কখনো অনুধাবনমূলক প্রশ্নে আসে, তুমি সিম্পলি লিখে দিতে পারো, খুব ইজি লাগে, খুব ইজি ভাবে লিখতে পারো, খুব সুন্দরভাবে লিখতে পারো। নাম্বার কিন্তু তোমাকে আরো বেশি পরিমাণ দিতে চাইবে। ঠিক আছে, ওকে। সো আমরা তাহলে এই জিনিসগুলো বুঝতে পারছি। তো বৈশিষ্ট্য বোঝার পর আমাদের কাজ হচ্ছে গ্রুপের যে ব্যাপার স্যাপার গুলো, ইম্পর্টেন্ট অনেকগুলো গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। সো
সো আমরা যেখানে ছিলাম সেটা ছিল গ্রুপ 1 এ। গ্রুপ 1 যে একটা ইম্পর্টেন্ট গ্রুপ, সেটা তোমরা সবাই হয়তো বা জানো, আর যদি না জানো আজকে জেনে নাও, কোনো সমস্যা নেই। তো গ্রুপ ফার্স্টে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এরা গ্রুপ 1 এ কারা কারা আছে এটা মনে রাখার একটা কৌশল আছে, সেটা হচ্ছে এরকম, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। এখন এটাকে তোমরা নেগেটিভ অর্থ নিতে পারো, তোমরা পজিটিভ অর্থ নিতে পারো, তোমরা যেটা যেভাবে করে নিতে চাও, ইটস আপ টু ইউ। বাট আমার কথা হচ্ছে আমাকে 7টা মৌল মুখস্থ করতে হবে, ঠিক আছে? সো আমি যদি একটু তাকাই এখানে আসলে কোনটা দিয়ে কি বুঝি আমি একটু তোমাদেরকে দেখাই। এগুলো আসলে খুবই কি বলতাম যে তোমার খুবই প্রসিদ্ধ কিছু মনে রাখার কৌশল, যেটা আসলে সবাই ইউজ করে। সো আমি আসলে কোনো ক্রেডিট নিচ্ছি না এইসবের মধ্যে, এটা আসলে অনেক জায়গা থেকে হয়তো আমি কালেক্ট করেছি। সো হাইয়ের দিয়ে আসলে আসে তোমার হাইড্রোজেন, তারপর তোমার যে এরপর তোমার যে লি, এটা দিয়ে আসলে আসে হিলিয়াম, এরপর সোডিয়াম, তারপর হচ্ছে তোমার পটাশিয়াম, তারপর আসতেছে তোমার রুবিডিয়াম, যেটাকে আমরা বলি আরবি দিয়ে, তারপর হচ্ছে তোমার সিজিয়াম, তারপর হচ্ছে তোমার ফ্রান্সিয়াম। আমি একটু লিখে রাখি, তাও হচ্ছে তোমার সিজিয়াম, আরেকটা হচ্ছে তোমার ফ্রান্সিয়াম। সো তুমি যদি এদের দিকে একটু তাকাও, গ্রুপ 1 এ এই 7টা মৌল রয়েছে। এখন এই গ্রুপ 1 এ একটা বেসিক যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে এদের সবার লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকে জানো? লাস্ট শেল ইলেকট্রন সংখ্যা মাত্র 1টি, যার কারণে এরা সবাই কিন্তু কিসে রয়েছে? গ্রুপ 1 এ রয়েছে। সো এটা সবাই মনে রাখবা, লাস্ট শেল ইলেকট্রন যাদের 1, তারা কিন্তু সবাই গ্রুপ 1 এ রয়েছে। তো তুমি দেখো হাইড্রোজেন, এদেরও কিন্তু লাস্ট শেল ইলেকট্রন 1, সিজিয়ামেরও কিন্তু লাস্ট শেল ইলেকট্রন 1। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই গ্রুপ 1 এর যেই মৌলগুলা, এদের সবাইকে বলা হয় কি জানো? এদের সবাইকে বলা হয় ক্ষার ধাতু, বা বলা হয় আলকালি বা অ্যালকালি মেটাল বলা হয়। কি বলা হয় বললাম মাত্র? ক্ষার ধাতু, অথবা ইংলিশে বলা হয় এটাকে অ্যালকালি ম্যাটার, অ্যালকালি মেটাল, ঠিক আছে? সো আই গেস এটা তোমাদের সবার মাথায় থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি ক্ষার বললাম বা ক্ষার ধাতু বললাম, এই ক্ষার ধাতু অ্যাকচুয়ালি কাকে বলা হয়? কখনো যদি প্রশ্ন আসে তখন তোমরা কি করবা? তার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে এই যে তোমাদের মাত্র দেখাইলাম লাস্ট শেল ইলেকট্রন 1 গ্রুপ 1 এর জন্য, এটা কিন্তু একটা বোর্ডের এমসিকিউ প্রশ্ন আসছে। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড সম্ভবত 2021 এর প্রশ্ন। এটা একটু লিখে রাখি, এটা তাও তোমাদের ভালোর জন্য। চট্টগ্রাম বোর্ড এটা 21 এর কোশ্চেন ছিল। তো দেখো এগুলো কিন্তু খুবই সিম্পল কিছু কোশ্চেন, কিন্তু এগুলা পরীক্ষায় আসে। সো যেটা বলবো সেটা হচ্ছে ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল কাকে বলে, যদি প্রশ্ন কখনো আসে সংজ্ঞার জন্য, তখন আমরা কি করব? আমি একটু লিখে রাখি। দেখো ক্ষার ধাতু তাদেরকে বলা হয় যারা হচ্ছে বিক্রিয়ায় ক্ষার দ্রবণ উৎপন্ন করতে পারে। যেমন ধর আমি তোমাদের যদি একটা এক্সাম্পল নিই, ধরো হাইড্রোজেন ছাড়া গ্রুপ 1 এর যে কোনো মলিকিউল নাও, ধরো তুমি সোডিয়াম নিছো, ঠিক আছে? তুমি এখন সোডিয়ামের সাথে তুমি যদি হচ্ছে ধরো পানির বিক্রিয়া করাইছো, আমরা সবাই জানি সোডিয়ামের সাথে পানির বিক্রিয়া হলে কি হবে? বিস্ফোরণ হবে। কিন্তু বিস্ফোরণ হওয়া সত্ত্বেও এখানে একটা জিনিস উৎপন্ন হয়, সেটা কি জানো? সেটা হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং তার সাথে কি উৎপন্ন হবে? একটা পানির একটা হাইড্রোজেন অণু উৎপন্ন হবে এখান থেকে। সো ইউজুয়ালি এটা আসলে তুমি যদি সমতা করো, তাহলে সমতা করলে এরকম হবে কিছু একটা, হ্যাঁ সমতা করলে এটাই, এটা এই যে এটা হচ্ছে তোমার সমতা করো। তো যাই যেটা বলতেছিলাম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে, দেখো এই যৌগটাকে তুমি যদি পানির সাথে বিক্রিয়া করো, তাহলে কি উৎপন্ন হচ্ছে? অ্যাকচুয়ালি একটা ক্ষার দ্রবণ উৎপন্ন হচ্ছে। সোডিয়াম হাইড্রোক্সাইড কি একটা ক্ষার দ্রবণ, এটা কি একটা ক্ষার দ্রবণ। তাহলে আমরা বলতে পারি যে এসব যৌগ পানির সাথে বিক্রিয়া করার কারণে ক্ষার দ্রবণ উৎপন্ন করতে পারে, বা অলসো হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। এটা যদিও হচ্ছে তোমার উপজাতকে পরে বুঝাবো আমরা যখন সপ্তম অধ্যায়ে আসবো। বাট এমনি একটা বুঝো, ক্ষার দ্রবণ যখন উৎপন্ন করতে পারে, তখন সেই যেই মৌলটা সেটাকে আমরা কি বলবো? ক্ষার ধাতু বলবো। তাহলে আমি একটু আবার ওভারভিউ করে আমি একটু মুছে দিয়ে ক্ষার ধাতুর সংখ্যাটা তোমাদের জন্য লিখে দিই, তোমাদের ভালোর জন্য, তোমাদের নোট হয়ে যাবে একসাথে। তো ক্ষার ধাতু কাকে বলে? ক্ষার ধাতু
ধাতু হচ্ছে যেসব যৌগ বা যেসব মৌল, এটাও বলতে পারো, কি করে পানির সাথে বিক্রিয়া করে ক্ষার দ্রবণ উৎপন্ন করে, তাদেরকে তোমরা কি বলবা? তাদেরকে তোমরা বলবা ক্ষার ধাতু। ক্ষার দ্রবণ উৎপন্ন করে, তাহলে আমার সাথে সাথে বলো, যে সকল যৌগ পানির সাথে বিক্রিয়া করে ক্ষার দ্রবণ উৎপন্ন করে তাদেরকে কি বলা হয়? ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল বলা হয়। তো যারা ইংলিশ মিডিয়ামের আছো বা ইংলিশ ভার্সনের আছো, তোমরা হয়তো খুবই ক্লিয়ারলি বুঝে গিয়েছো যে অ্যালকালি মেটাল আসলে কারা, গ্রুপ 1। ওকে, সো ক্ষার দ্রবণ আসলে আমরা কিভাবে করে বুঝবো, যদি আমরা এটা পরবর্তী চ্যাপ্টারে কোন একটা চ্যাপ্টারে পড়বো, সিম্পলি তোমাদেরকে বলে রাখি, ক্ষার দ্রবণ বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় এই যে ধরো হচ্ছে যাদের ক্ষেত্রে OH থাকে বা OH দান করার ক্ষমতা যাদের কিনা থাকে, তোমাদের বইয়ে তোমরা দেখবা যার OH মাইনাস বা হাইড্রোক্সিল আয়ন বলা হয় এটাকে, OH মাইনাস দান করার ক্ষমতা রয়েছে। তাহলে এক্সাম্পল আমি তোমাদেরকে যেটা বলছিলাম মাত্র, সেটা হচ্ছে আমি একটু একটা এটা স্ট্রাকচার লিখে রাখি, তাহলে তোমাদের জন্য বেটার হবে, তাই না? সো এই স্ট্রাকচারটা হচ্ছে এরকম, হাইড্রোজেন ছাড়া গ্রুপ 1 এর যে কোনো মৌল হতে পারে, সেটা তুমি যদি এদের সাথে পানি যুক্ত করো তাহলে কি হবে? তাহলে এখান থেকে উৎপন্ন হবে তোমার একটা ক্ষার দ্রবণ বা অ্যালকালি, এবং সাথে কি উৎপন্ন হয় উপজাতি হিসেবে? উপজাতি হিসেবে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল যেটা আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে, ধরো দুইটা সোডিয়াম অণু, দুইটা সোডিয়াম প্লাস দুইটা পানির অণু মিলে কি উৎপন্ন হচ্ছে? সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2। ঠিক আছে, এবার বিক্রিয়াটা ঠিক আছে। সো আই গেস কোথাও কোনো ভুল নাই। ক্লিয়ার তোমরা সবাই ক্ষার ধাতু সম্পর্কে? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা চলে যাই গ্রুপ 2 তে। সো গ্রুপ 2 তে দেখো যে নেমোনিকটা আমরা লিখে রাখতে, সেটা হচ্ছে এরকম, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তো ধরো একটা বাটির মধ্যে তোমার হচ্ছে মানে একটা জায়গায় বিরিয়ানি, মোগলাই এবং কাবাব একসাথে আছে, খুবই মানে খুবই মজাদার একটা জিনিস। তো মজার জিনিস যেটা হয়, এটা আসলে আমরা রেখে দিতে মন চায়, আমরা লাস্টের দিকে খেতে চাই। এটা দেখবো সবার ক্ষেত্রে, চকলেট খুব আস্তে আস্তে খায় যাতে করে লাস্ট মোমেন্ট পর্যন্ত খাওয়া যায়, এই জন্য। তো এটা অনেকের ক্ষেত্রে হয়, তোমাদের ক্ষেত্রে হয় হয়তো, বা আমার ক্ষেত্রে হয়, তোমাদের ক্ষেত্রে হয় কিনা জানি না। সো বিরিয়ানি, মোগলাই, কাবাব যখন সে দেখছে, সে বলতেছে ভাই আপনি বাটিতে রেখে এটাকে সরাই রাখেন যাতে করে এটা আমার জন্য ভালো হয়। সো বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখছে গ্রুপ 2 তে। এই গ্রুপ 2 কে বলা হয় মৃৎ ক্ষার ধাতু, এবং এদের লাস্ট শেল ইলেকট্রন কয়টা জানো? এদের লাস্ট শেল ইলেকট্রন হচ্ছে মাত্র 2টা। আগে ছিল একটা গ্রুপ 1 এর জন্য, আর এবার হচ্ছে কয়টা? এবার হচ্ছে তোমার 2টা। ঠিক আছে, সো আমি যদি একটু লিখি, এটা কে কে আছে? এরা আছে হচ্ছে তোমার বিরিয়ানি, মোগলাই, তারপর কাবাব, তারপর আছে সরিয়ে আছে, তারপর বাটিতে আছে, তারপর রাখো আছে। আমি যদি লিখি বিরিয়ানি দিয়ে কি বোঝানো হচ্ছে? বেরিলিয়াম বোঝানো হচ্ছে। বিরিয়ানি দিয়ে বেরিলিয়াম, BE। এরপর মোগলাই গেলে আসবে তোমার ম্যাগনেসিয়াম। কি বললাম? ম্যাগনেসিয়াম। তারপর আসতেছে তোমার কাবাব দিয়ে ক্যালসিয়াম, কা দিয়ে কা দিয়ে কাশ, তাহলে ক্যালসিয়াম। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার সরিয়ে দিয়ে আসতেছে স্ট্রোনসিয়াম। কি বললাম? স্ট্রোনসিয়াম। এরপর আসতেছে কি বাটিতে দিয়ে আসতেছে আরেকটা BA, মানে হচ্ছে বেরিয়াম। এটা বেরিলিয়াম, আর এটা হচ্ছে কি বেরিলিয়াম, আর এটা হচ্ছে বেরিয়াম। আর এরপর আসতেছে তোমার রাখো দিয়ে আসতেছে তোমার রেডিয়াম। ওকে, সো এই 6টা মৌল আমাদের লাগবে গ্রুপ 2 এর জন্য, যাদের লাস্ট শেল ইলেকট্রন কত? 2। কত লাস্ট শেল ইলেকট্রন? 2। এবং এটা আসছিল তোমার ঢাকা বোর্ড 2021 এ আসছিল। এই যে লাস্ট শেল ইলেকট্রনের কথা বললাম, এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2021 এ কিন্তু আসছিল।
সো দেখো খুবই সিম্পল কোশ্চেন এমসিকিউতে পারে, এটা কিন্তু আসছে। সো লাস্ট শেল ইলেকট্রন কত হইতে পারে সেটা অবশ্যই তোমাদেরকে জানা থাকতে হবে যে কোনো গ্রুপের ক্ষেত্রে। ওকে, সো এবার আমরা একটু যাই যে মাত্রই কিছুক্ষণ আগে যেটা বললাম যে এই গ্রুপটাকে কি বলা হয়, মৃৎ ক্ষার ধাতু বলা হয়। আগেরটা ছিল তোমার ক্ষার ধাতু, এবার আসতেছে তোমার মৃৎ ক্ষার ধাতু। তাহলে আমরা বলবো এটাকে কি বলা হয়, মৃৎ ক্ষার ধাতু। দেখো অ্যালকালি ছিল, আর এবার কি হচ্ছে মৃৎ বা মাটি থেকে। মাটি কোথায় থাকে, আর্থ। তাহলে আমরা বলতে পারি আর্থ, অ্যালকালি আর্থ মেটাল। কি বললাম, অ্যালকালি আর্থ মেটাল। ঠিক আছে, সো আই গেস এটা তোমাদের সবার মনে থাকবে। এটা কি বললাম, অ্যালকালি আর্থ মেটাল। তো অ্যালকালি আর্থ মেটাল কখনো যদি প্রশ্ন আসে যে আসলে কাকে বলে, এটা মাঝে মধ্যে ধরো তোমার আসতেই পারে, চাইলে প্রশ্ন করতেই পারে যে টিচারের যদি মনে হয় স্কুলে অ্যালকালি আর্থ মেটাল কাকে বলে বা মৃৎক্ষার ধাতু কাকে বলে, তোমাদের অবশ্যই লিখতে হবে তখন, তাই না? তো আমরা একটু লিখে দিই মৃৎক্ষার ধাতু কাকে বলে। এটা আসলে আমরা বুঝতে পারতেছি, আমরা এটার যে নামটা, এই নামটা দেখেই কিন্তু বুঝতে পারতেছি যে আসলে মৃৎক্ষার ধাতু কাকে বলে। সো মৃৎক্ষার ধাতু যদি আমি সংজ্ঞাটা লিখি, লিখার আগে একটু বলি, যেহেতু মাত্রই বললাম যে আর আসলে এরা কি করে, এরা আসলে ক্ষার ধাতুই তো, তাই না? কিন্তু এদের যেহেতু মাটিতে পাওয়া যায় এই জন্য এদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। তাহলে আমরা যে ক্ষার ধাতুর সংজ্ঞাটা দেখছিলাম, এটা কি এখানে এক্সিস্ট করবে? উত্তর হচ্ছে হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি এইসব যৌগ অবশ্যই পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, ক্ষার দ্রবণ উৎপন্ন করবে। বাট এদের স্পেশালিটি কি, এদের স্পেশালিটি হচ্ছে এরা সবাই কোথায় পাওয়া যায়, মাটিতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, মাটিতে পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি যেসব ধাতু, এরা যেহেতু ধাতু সবাই, এরা সবাই যেহেতু ধাতু, আমরা লিখতে পারি যেসব ধাতু ভূত্বকে বা মাটিতে বলতে পারো, ভূত্বকে মৃত্তিকার উপাদান রূপে পাওয়া যায়। তাহলে মাটির উপাদান রূপে পাওয়া যাচ্ছে কিন্তু এদেরকে সবাইকে মৃত্তিকার উপাদান রূপে পাওয়া যায়। এবং বাকিটুকু কি করা যায়, বাকিটুকু হচ্ছে সিম্পল, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার দ্রবণ তৈরি করে। তাহলে কি করে, আমি একটু লিখতে থাকি তাও তোমাদের সাথে। পানির সাথে বিক্রিয়া করে, আমার সাথে সাথে বলো আর লিখো, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার দ্রবণ তৈরি করে। তাদের মৃৎক্ষার ধাতু বলে। ওকে, সো এটার এক্সাম্পল কি হবে তাহলে, সিম্পল বলো। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছিলাম গ্রুপ 1 এর সাথে যেরকম করে আমরা বিক্রিয়া করছিলাম পানির সাথে, কি উৎপন্ন হয়েছিল, এখান থেকে উৎপন্ন হয়েছিল তোমার, বলো কি উৎপন্ন হবে, উৎপন্ন হবে তোমার অবশ্যই কি একটা ক্ষার বা অ্যালকালি যেটাকে আমরা বলি। ঠিক আছে, সাথে অবশ্যই H2 উৎপন্ন হবে। আগেরবার কিন্তু আমাদের H2O কিন্তু কয়টা ছিল, আগেরবার আমরা হচ্ছে এখানে কিন্তু দুইটা হবে, এই জায়গায় তোমার দুইটা আমরা অ্যাড করতেছিলাম, তাই না? ঠিক আছে, দুইটা অ্যাড করতেছিলাম, এখানেও তোমার দুইটা অ্যাড করতেছিলাম। তো এটা একটু চাইলে মনে রাখতে পারো, এটা হচ্ছে যদি সমতাকরণ করো তখন, সমতাকরণ না করলে সমস্যা নেই। তাহলে আমি একটা এক্সাম্পল দিই, ধরো আমি যে কোনো একটা নাও, বেরিলিয়াম ম্যাগনেসিয়ামই নিলাম, ধরো ম্যাগনেসিয়াম এবং ধরো আমি H2O, এই দুইটার মধ্যে বিক্রিয়া করে না, কি উৎপন্ন হবে জানো? সিম্পল, বলো কি উৎপন্ন হবে, ম্যাগনেসিয়াম। লাস্ট শেল ইলেকট্রন কত ছিল, 2। তাহলে OH এর নিচেও কয়টা হবে, 2 হবে, প্লাস H2। সিম্পল।
এবার তুমি মিলাই দেখো, দেখবা মিলে গেছে। ওইখানে দুইটা হবে না, হ্যাঁ এখানে দুইটা হবে, এখানে মিশে গেছে। ঠিক আছে, সো এটা কিন্তু আমাদের সেই রিঅ্যাকশনটা মৃৎক্ষার ধাতু। সো মৃৎক্ষার ধাতু আমরা বুঝে গেছি। এবং একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে মৃৎক্ষার ধাতু থেকে কিন্তু প্রশ্ন আসছে দুইবার। একটা হচ্ছে রাজশাহী বোর্ড 24 আর একটা হচ্ছে যশোর বোর্ড 24। এই যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এখান থেকে কোনটা গ্রুপ 2 এই ধরনের প্রশ্ন আসছে। কোথায় কোথায় বললাম, একটা হচ্ছে রাজশাহী বোর্ড 24 আর একটা হচ্ছে যশোর বোর্ড 24। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বোর্ডের দাগায় দিচ্ছি মানে হচ্ছে তোমাদের এটা এইচএসসি এর জন্য অবশ্যই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এগুলো একদম মিস দেওয়া যাবে না। ওকে, সো এটা যদি বুঝে যায়, আমরা চলে যাই গ্রুপ 11 এ, যেটাকে আমাদের বলা হয় কয়েন মেটালস বা হচ্ছে মুদ্রা ধাতু বলা হয়। তাহলে গ্রুপ 11 কে আমরা কি বলি? গ্রুপ 3, 4 এগুলো তো বেশি ইম্পর্টেন্ট না, বা 10 পর্যন্ত তো বেশি ইম্পর্টেন্ট না, 11টা ইম্পর্টেন্ট, এই জন্য তোমাদেরকে আমি 11 দেখাচ্ছি। সো 11 এ গেলে যেটা বলতেছিলাম মাত্র, সেটা হচ্ছে এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় মুদ্রা ধাতু, এদেরকে বলা হয় মুদ্রা ধাতু অথবা কয়েন মেটাল। কি বললাম? মুদ্রা ধাতু অথবা কয়েন মেটাল। আসেই 4টা তোমাদের বইয়ের গ্রুপ 11 এ আসেই তোমার 4টা, কপার, সিলভার, তারপর হচ্ছে তোমার গোল্ড, এবং ফাইনালি আছে কি তোমাদের রন্টোজেনিয়াম। ঠিক আছে, সো আমি একটু লিখে রাখি। তো এগুলো হচ্ছে তোমাদের, মানে অনেকে নেমোনিক দেয়, বাট আমি নেমোনিক দেওয়া পছন্দ করি না, বা মনে রাখার কৌশল দরকার নাই, আসলে মনে রাখা যায়। কপার, আমরা সবাই জানি কপারকে তোমার কয়েন হিসেবে ইউজ করা হইতো আগে, সো কেন এটার জন্য তোমাদের আবার হচ্ছে আবার মনে রাখার কৌশল লাগে, আই ডোন্ট নো। সো একটা আছে কপার, তারপর তোমার আছে হচ্ছে আর্জেন্টাম বলে এটাকে, বা তোমার সিলভার, তারপর অরাম বলে এটাকে, বা গোল্ড, এবং এটার সাথে আছে রন্টোজেনিয়াম। কারণ এটা হচ্ছে গ্রুপ 11 এর পার্ট, বাট এটা কিন্তু কয়েন মেটাল না, কারণ এটাকে কয়েন মেটাল হিসেবে ইউজ করা হয় নাই। রন্টোজেনিয়ামের একটা সমস্যা হচ্ছে, এরা হচ্ছে তোমার তেজস্ক্রিয় হয়। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম মাত্র, এরা কিন্তু কয়েন মেটাল না, সো এটা একটু মাথায় রাখবা, নট কয়েন মেটাল। তো গ্রুপ 11 এর সবাইকে কিন্তু কয়েন মেটাল বলা হয় না, জাস্ট এই 3টাকে বলা হয়। কেন? প্রশ্ন যদি আসে কেন, তাহলে সিম্পল বলবা, প্রাচীনকালে এদের সবাইকে হচ্ছে আমরা কি হিসেবে ইউজ করতাম? প্রাচীনকালে সবাইকে মুদ্রা, এখান থেকে মুদ্রা তৈরি হতো এবং ব্যবসা বাণিজ্যের জন্য এদেরকে ইউজ করা হইতো, এই কপার, আর্জেন্টাম এবং অরামকে। ঠিক আছে, সো আমরা একটু লিখে রাখি এটা কি করা হতো। প্রাচীনকালে এদের দিয়ে মুদ্রা তৈরি করা হতো ও ব্যবসা বাণিজ্যের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কি হিসেবে ব্যবহার করা হতো, কেন? কারণ হচ্ছে এটা কিন্তু বোর্ডে আসছে। সো এটাকে মুদ্রা ধাতু কেন বলা হয়, আই গেস বুঝতে পারছো। তাহলে মুদ্রা ধাতু যদি প্রশ্ন করা হয় কেন বলা হয়, তখন এটার আনসার কি? তখন এটার আনসার হচ্ছে প্রাচীনকালে মুদ্রা তৈরি হতো এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যম হিসেবে ব্যবহার হতো। এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে অনেকবার, 2বার আসছে, সরি 1বার আসছে, যেটা হচ্ছে বরিশাল বোর্ড 20-এ। ঠিক আছে, এটা বরিশাল বোর্ড 20-এর কোশ্চেন। আর তাছাড়া এই যে কপার, আর্জেন্টাম এবং অরাম, এই 3টা যে এরা যে কয়েন মেটাল নাকি, এই জিনিসটাও কিন্তু তোমাদের বোর্ডে আসছে কয়েকবার। কোথায় কোথায় আসছে আমি একটু লিখে রাখি, তাও তোমাদের ভালোর জন্য। কুমিল্লা বোর্ড 21-এ আসছিল, তারপর হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড 24-এ আসছে, এবং হচ্ছে তোমার যশোর বোর্ড 24-এও আসছে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট ব্যাপার যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। সো এরপর আমরা চলে যাই গ্রুপ 11, যেহেতু আমাদের শেষ, আমরা চলে যাই গ্রুপ 13-এ। গ্রুপ 13 ইম্পর্টেন্ট, এদের কোনো স্পেসিফিক নাম নাই, বাট এগুলো মনে রাখাটা ইম্পর্টেন্ট, কারণ মাঝে মধ্যে লাগতে পারে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে।
সো গ্রুপ 13 এ কি কি আছে? গ্রুপ 13 মনে রাখার জন্য সিম্পল যেই ফর্মুলাটা আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে বন্ধু আলী গেল ইন্ডিয়াতে নেচে। তাহলে তোমার একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে আলী। তোমার যদি কোনো আলী নামের বন্ধু না থাকে, তাহলে আজকে তোমরা আলী নামের কোন একটা বন্ধু বানাই ফেলো, ঠিক আছে? অথবা ইমাজিন করো, আল্লাহ আমার আলী নামের একটা বন্ধু আছে, ঠিক আছে? সো আলী তোমার একটা বন্ধুর নাম, যে আলী হচ্ছে নাচতে নাচতে এমনি 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 করে ইন্ডিয়াতে চলে গেছে। খুব সুন্দর করে নাচতে পারে, টিঙ্গা চিঙ্গা টিঙ্গা চিঙ্গা এমনি করে করে নাচতে নাচতে চলে গেছে কোথায়? ইন্ডিয়াতে, ঠিক আছে? তো ইন্ডিয়াতে গেছে, যাই হোক পার্শ্ববর্তী দেশ, খুব কিছু বললাম না ইন্ডিয়া সম্পর্কে। সো বন্ধু আলী গেল ইন্ডিয়াতে নেচে। সো তোমার বন্ধু এটা, তাহলে আমরা বলতে পারি বন্ধু একটা, আলী একটা, গেল একটা, ইন্ডিয়া আছে, তে আছে, নিচে আছে। এগুলো সবগুলা থেকে একটা একটা করে আমরা মৌল বানাবো, ঠিক আছে? সো কি কি আছে? বন্ধু দিয়ে তোমার বোরন, তারপর হচ্ছে আলী দিয়ে অ্যালুমিনিয়াম, গেল দিয়ে তোমার গ্যালিয়াম, ইন্ডিয়া দিয়ে ইন্ডিয়াম, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার তে দিয়ে টেলোরিয়াম, এবং নেচে দিয়ে নিহোনিয়াম। এটা কি বলা হয়? নিহোনিয়াম। এত কিছু লাগবে না আসলে, ইন্ডিয়াম, টেলোরিয়াম, নিহোনিয়াম তোমাদের আসলে লাগে না। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়ামটা বেশি ইম্পর্টেন্ট, সেগুলো চাইলে মনে রাখতে পারো। এরপর চলে যায় গ্রুপ 14। গ্রুপ 14 মোটামুটি ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট বলতে এগুলো আসলে সবগুলো একটু মনে রাখতে পারো চাইলে, মেইনলি আসলে গ্রুপ 15 থেকে ইম্পর্টেন্ট হয়। সো গ্রুপ 14 এ আছে কে? গ্রুপ 14 এ আছে ফুলকি নামের তোমার এক বান্ধবী। তোমার ছেলে কেউ হয়ে থাকলো, তোমাদের ফুলকি নামের একটা বান্ধবী থাকতেই পারে। আমি তোমাদেরকে উৎসাহিত করব না ফুলকি নামের কোনো বান্ধবী বানাইতে, বাট ইমাজিন করে নাও তোমার ফুলকি নামের কোন একটা বান্ধবী আছে, ঠিক আছে? তো তোমার সেই ফুলকি বান্ধবীর অনেক পছন্দ হচ্ছে কি? সোনা। কি পছন্দ? সোনা। বা মেয়েদের নর্মাল একটা জিনিস, স্বর্ণ অনেক বেশি পছন্দ। তো ও যেটা হয়েছে, ফুলকি বিয়ে করবে, ঠিক আছে? তোমার বান্ধবী ফুলকি বিয়ে করতে যাবে। বিয়ে করতে কোথায় যাবে? তার শ্বশুর বাড়ি হচ্ছে সিলেট। কোথায় বললাম? সিলেট। তাহলে তোমার বান্ধবী ফুলকির শ্বশুর বাড়ি হচ্ছে সিলেট, এবং শ্বশুর বাড়িতে যখন সে যাবে তাকে কি দিবে? স্বর্ণ দিবে বা সোনা দিবে, সোনার গয়না দিবে। তো এই জন্য সে কোথায় যাচ্ছে এখন? সিলেট যাবে। কখন? আগামীকালকে। কি করতে যাবে? তার স্বর্ণ নিতে যাবে, সোনা পাবে সেখানে গেলে। সো এই জন্য এখানে বলা হয়েছে গ্রুপ 14 কাল সিলেট গেলে সোনা পাবে কে? ফুলকি, ঠিক আছে? তোমার সে বান্ধবী তাহলে কাল যাচ্ছে কোথায়? সিলেটে। গেলে কি পাবে? সোনা পাবে কে? ফুলকি। তাহলে আমরা নামগুলো একটু দেখি, সে অনুসারে কি কি এখান থেকে আমরা বের করতে পারি। কাল দিয়ে আসে কার্বন, কার্বনের পর আসে সিলেট দিয়ে সিলিকন। সুন্দর করে দেখি, কার্বন, সিলিকন। গেলে দিয়ে আসে তোমাদের কি? জার্মেনিয়াম। এইটুক পর্যন্ত ইম্পর্টেন্ট, এরপরে তেমন একটা লাগে না। এরপর সোনা দিয়ে আসলে আসে এসএন। এসএন মানে হচ্ছে তোমার, এটাকে বলা হয় অ্যান্টিমনি। তারপর আসে তোমার পিবি, পাবে দিয়ে আসে তোমার পিবি, ঠিক আছে? তারপর আসে তোমার ফুলকি দিয়ে আসে ফ্লুরোভিয়াম, বা এটাকে বলা হয় এফএল, ঠিক আছে? তো এগুলো, এই তিনটা আসলে লাগবে না তেমন একটা। লাগলে কার্বন, সিলিকন এবং জার্মেনিয়াম লাগতে পারে, আদারওয়াইজ তেমন একটা লাগবে না। সো এটা যদি চলে যায়, এরপর আমরা চলে যাই গ্রুপ 15 এ। গ্রুপ 15 এ যেটা হয়েছে, তোমার পাশের বাসার একটা আন্টি আছে, যে আন্টিটা হচ্ছে অনেক খারাপ। অনেক খারাপ বলতে, তোমার পরীক্ষার সময় তো অনেক বেশি জ্বালাই তোমাকে, যখন রেজাল্ট আসে, রেজাল্ট সম্পর্কে রেজাল্ট জানতে 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 তোমাকে পাগল বানায় ফেলে। কিন্তু ওনার একটা মানে ওনার যেটা হয়েছে, উনি যখন দেখছে তুমি যখন এসএসসি পরীক্ষায় সালফিউরিক বেঞ্চের ক্লাস করার পর খুব ভালো ক্লাস করে ফেলছো, করার পর তুমি তো পরীক্ষা একদম গোল্ডেন পাই গেছো, 1200 ক্লাস পাই গেছো। এটা পাওয়ার পর তোমার আন্টি তো হচ্ছে তোমার প্রতি অনেক জেলাস ফিল করতেছে, কারণ তার মেয়ে তো ফেল করছে, কারণ সে তো সালফিউরিক বেঞ্চের কোর্সে পড়ে নাই। বুঝতে পারছো? তাহলে তুমি সালফিউরিক বেঞ্চের কোর্স করার কারণে তুমি হচ্ছে কি পাইছো? তুমি এ প্লাস পাইছো, ভালো রেজাল্ট করতে পারছো, গোল্ডেন পাইছো, 1200 প্লাস নাম্বার পাইছো। তোমার পাশের বাসার আন্টির, তোমার বান্ধবী না, তোমার পাশের বাসার আন্টির একটা মেয়ে, সে হচ্ছে শুধুমাত্র কোর্স না করার কারণে কি পাইলো? ডাব্বা পাইলো। এবং এটার কারণে তার ক্ষেত্রে কি হয়েছে, সে হচ্ছে মানে অনেক জিলাস ফিল করছে, তার মেয়ে যেহেতু ডাব্বা পাইছে। এই জন্য তোমাকে মানে তোমার সেদিন অসুস্থ হয়ে গেছো, তুমি এত বেশি উদযাপন করছো, এত খুশি হয়েছো, তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়ছো। এবং অসুস্থ হওয়ার পর তোমার এখন নাপা দরকার। তোমার বাসায় নাপা নেই, কিন্তু তোমার আন্টি করছে কি, তোমার পাশের বাসার আন্টি তোমার জন্য নাপা নিয়ে আসছে, কিন্তু সেই নাপার মধ্যে সে কি করছে? বিষ মিশায় রাখছে। বুঝছো? এখন এই জন্যই গ্রুপ 15 থেকে আমাদের আসতেছে কি,
সেই বিষের কাহিনী, নাপা আছে আন্টির বিষের মধ্যে। যদিও কথাটা একটু গুরু কিছু ভুল আছে, এটা কি বলে বাংলা ভাষাতে আমি আসলে কম জানি, বাট কথা হচ্ছে কিছু ওই জায়গায় বলে না গুরু দোষ বা এরকম টাইপের কিছু একটা ওখানে এরকম আছে, বাট কথা হচ্ছে এরকম নাপার মধ্যে বিষ আছে বা বিষের মধ্যে নাপা আছে, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা বলো। দ্যাট মিনস নাপা আছে আন্টির বিষের মধ্যে, ঠিক আছে? সো আমরা বলতে পারি এইখানের মধ্যে কি কি আছে, না, তারপর আছে তোমার পা আছে আন্টির কিসের মধ্যে, বিষের মধ্যে, ঠিক আছে? কিন্তু তুমি খাও নাই যদিও, কারণ তুমি ট্যালেন্টেড স্টুডেন্ট, তুমি আবার সালফিউরিক বেঞ্চের কোর্সও তো করতে হবে, এজন্য। তো যাই হোক, না দিয়ে আসে তোমার নাইট্রোজেন, পা দিয়ে আসে তোমার ফসফরাস, তারপর আছে দিয়ে আসে আর্সেনিক, তারপর তোমার আন্টির দিয়ে আসে এসবি, বা এটাকে বলা হয় অ্যান্টিমনি। ও সরি, আগেরটা কি অ্যান্টিমনি বলছিলাম? এসএন তো অ্যান্টিমনি না, এসবি হচ্ছে তোমার অ্যান্টিমনি, এটা হচ্ছে তোমার অ্যান্টিমনি, আগেরটা ভুল বলছে, সরি। তো যাই হোক, এরপর হচ্ছে বিষের দিয়ে হচ্ছে তোমার বিসমাথ, কি বললাম, বিসমাথ, আর মধ্যে দিয়ে আসে তোমার মস্কোভিয়াম, কি বললাম, মস্কোভিয়াম। খুব বেশি ইম্পর্টেন্ট না লাস্টের দুইটা, প্রথম চারটা মনে রাখতে পারো চাইলে, সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক এবং অ্যান্টিমনি। ক্লিয়ার? ক্লিয়ার। কিন্তু এখানে আরো কিছু জিনিসপত্র জানতে হবে, সেটা হচ্ছে গ্রুপ 15 এর মৌলকে আসলে কি বলা হয়? এদেরকে বলা হয় নিকটোজেন। কি বলা হয়? নিকটোজেন। কিসের কারণে? এই যে নাইট্রোজেন দেখতেছো না, এই নাইট্রোজেন বেয়াদবের কারণে। কি বললাম নাম? নিকটোজেন। আমি একটু লিখে রাখি নিচে, সেটা হচ্ছে ইংলিশে লিখি, বাংলায় তোমাদের বইয়ে হয়তো বা লেখা থাকতে পারে, কারণ ভবিষ্যতে যখন বড় হবে তখন এইসব বাংলা কথা তেমন একটা কাজে লাগবে না সায়েন্সের ক্ষেত্রে, তোমাদেরকে পড়তে হবে সব ইংলিশ বই। সো এই জন্য একটু একটু ইংলিশ পড়তে হবে এখন থেকে আমাদের। তাও লিখে রাখি, বাচ্চা কাচ্চা মানুষ তোমরা, তোমাদেরকে এত কষ্ট দিতে চাই না আমি তো তোমাদের প্রিয় ভাইয়া, তাই না? আচ্ছা, নিকটোজেন। সো নিকটোজেনের একটা জিনিস দেখবা, বাংলায় লিখছে যদি, আমি ইংলিশেরটা মেইনলি এক্সপ্লেইন করব। নিকটোজেনের মধ্যে দুইটা ওয়ার্ড আছে, দেখবা। কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। কয়টা বললাম? আবার বললো দুইটা ওয়ার্ড, ঠিক আছে? সো নিকটোজেনের যে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে নিকটো আর একটা হচ্ছে তোমার জেন। একটা হচ্ছে তোমার নিকটো আর একটা হচ্ছে তোমার জেন। এই নিকটোর মধ্যে নিকটো দিয়ে কি বোঝায় জানো? নিকটো দিয়ে বোঝায় তোমার হচ্ছে চোকিং প্রডিউসিং গ্যাস। চোকিং প্রডিউসিং গ্যাস, কি বললাম? চোকিং প্রডিউসিং গ্যাস। দেখবা গ্যাস, গ্যাস না গ্যাস, আমি ইংলিশ কম পারি, বোঝাই যাচ্ছে। সো যেটা বললাম চোকিং প্রডিউসিং বা চোকিং প্রডিউসার বলতে পারো, বা চোকিং প্রডিউসিং গ্যাস। চোকিং প্রডিউসার গ্যাস। সো চোকিং প্রডিউসার গ্যাস যেটা বললাম মাত্র, এটা আসলে মানে কি? এটা যদি চিন্তা করে দেখো, ধরো তুমি তোমার গলার মধ্যে অনেক ধোঁয়া ঢুকে গেছে। আমরা তো অনেকে ঢাকায় থাকি, যারা আমরা ঢাকায় থাকি দেখবা এত বেশি ধুলাবালি, এত বেশি ময়লা আশপাশে, মাঝে মধ্যে না অনেক বেশি সাফোকেশন হয়, গলা আটকে যায়। যে সাফোকেশন বললাম, গলা আটকে যায়, নিঃশ্বাস দিতে পারি না, এরকম টাইপের একটা অবস্থা হয়ে যায় আমাদের, গলা কাশি দিতে থাকি। এটা হচ্ছে তোমার কি? চোকিং সিচুয়েশন। আমরা চোক করতে থাকি, এরকম টাইপের একটা চোক করতে থাকি, এটাকে বলা হয় চোকিং। তো যখন নাইট্রোজেনের একটা স্পেসিফিক ইয়ে আছে, ধরো একটা নাইট্রোজেন হাইপোক্সিয়া বলে এটাকে, কি বলা হয়? নাইট্রোজেন হাইপোক্সিয়া। আচ্ছা আমি এখান থেকে লিখি, ধরো নাইট্রোজেন হাইপোক্সিয়া বলা হয় এটাকে। এটা নাইট্রোজেন থেকে উৎপন্ন হয় এক্স্যাক্টলি বলতে গেলে। এই নাইট্রোজেন হাইপোক্সিয়াতে আসলে হয়টা কি? নাইট্রোজেন হাইপোক্সিয়া এই সিচুয়েশনে যেটা হয়, ধরো নর্মালি তো আমরা অক্সিজেন গ্রহণ করি, তাই না? কিন্তু বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কি রয়েছে? নাইট্রোজেন। অনেক সময় হয় কি, আমাদের শরীর থেকে আমরা হচ্ছে নাইট্রোজেন মানে আমরা অক্সিজেন নিতে পারি না, হয়তোবা এখানে অক্সিজেন একটু বেশি থাকতে পারে, এরকমও হতে পারে, বা অক্সিজেন একটু কম থাকতে পারে, এই সিচুয়েশনও হইতে পারে। অথবা আমাদের অক্সিজেন নেওয়ার মতো যে রিসেপ্টরটা কাজ করার কথা সেটা কাজ করে না। তো তখন যেহেতু বায়ুমণ্ডলে নাইট্রোজেন সবচেয়ে বেশি থাকে, আমরা তখন নাইট্রোজেনকে বেশি ইনহেল করি। যখনই আমরা নাইট্রোজেনকে ইনহেল করি, সেই মুহূর্তে কিন্তু আমাদের সাফোকেশন বেশি ক্রিয়েট হয়ে যায়, এবং এটা কিন্তু নাইট্রোজেনের কারণে হয়, কারণ বায়ুমণ্ডলে কি রয়েছে? নাইট্রোজেন বেশি রয়েছে। সো আমরা বলতে পারি যখন
বায়ুমণ্ডলে অক্সিজেন কম থাকে তখন কি হয়, তখন সাফোকেশন হয়। কিসের কারণে? নাইট্রোজেন বেশি গ্রহণ করার কারণে। তাহলে আমরা কি করি? inhales nitrogen in absence of অক্সিজেন। এটা আসলে কি ক্রিয়েট করে? এটা পরবর্তীতে সাফোকেশন ক্রিয়েট করে। এই সাফোকেশন থেকে কিন্তু অনেকে মৃত্যুবরণও করতে পারে। বুঝতে পারছো? অনেকেই কিন্তু এরকম সাফোকেশন থেকে মৃত্যুবরণ করে দেখবা। বুঝতে পারছো? সো এটা কিন্তু খুবই একটা প্রবলেমেটিক সিনারিও। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এখান থেকে ডেথ হইতে পারে। সো যেটা ছিলাম, এই নাইট্রোজেন হাইপোক্সিয়া, এই সিচুয়েশনটার কারণে আমাদের এই সাফোকেশন হইতে পারে বা চোকিং হইতে পারে। সাফোকেশন মানেই কিন্তু চোকিং। তো এটা কিন্তু কিসের কারণে হয়? কিসের ক্ষেত্রে হয়? নাইট্রোজেনের ক্ষেত্রে হয়। এই নাইট্রোজেন কিন্তু কাদের প্রথম উপাদান? গ্রুপ 15 এর প্রথম উপাদান। দ্যাটস ওয়াই এই জিনিসটার কারণে কিন্তু আমরা কি বলতে পারি? এটাকে নিকটোজেন বলা হয়। এটাকে কি বলা হয় তাহলে? নিকটোজেন বলা হয়। তাহলে গ্রুপ 15 কে কি বলবো আমরা? নিকটোজেন। ঠিক আছে? তো গ্রুপ 15 যদি আমাদের কমপ্লিট হয়ে যায়, তোমরা একটু দেখে নাও, যদি এটা বুঝে থাকো তাহলে আমরা চলে যাব গ্রুপ 16। তো গ্রুপ 16 যদি আমরা যাই, গ্রুপ 16 এর ক্ষেত্রে আমরা দেখব খুবই সিম্পল একটা জিনিস দেখতেছি। গ্রুপ 16 এর একটা স্টোরি কি, তুমি নিজে যেটা হইতেছে, তোমরা তো সবাই এখন ক্লাস করতেছো কিসের জন্য? আরে ভাই, ক্লাস করাইতেছে মানে 100তে 100 পাবো, এই চিন্তা ভাবনা তো ক্লাস করতেছো, তাই না? ইনশাল্লাহ পাবা। কিন্তু তোমার ক্ষেত্রে দেখো তো তুমি কি করতেছো? তুমি নাম্বারের লোভে আছে ক্লাস করতে আসছো। তুমি কি শিখতে আসছো? ক্লাসের মধ্যে কয়জন শিখতে আসছো? হলফ করে বলো তো, আচ্ছা কমেন্টে বলো দেখি কয়জন শিখতে আসছো। কেউ কিন্তু শিখতে আসে না, সবাই আসছো নাম্বারের জন্য। এটা আমাদের এডুকেশন সিস্টেমের একটা সমস্যা, আমি বুঝি, কিন্তু দিন শেষে নাম্বারটাই আমাদের কাছে বেশি 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 ইম্পর্টেন্ট, আই নো। তো যাই হোক, তুমি যে একটা লোভ করছো আজকে, মিরাজ ভাইয়ের ক্লাস দেখতে আসছি শুধুমাত্র নাম্বার পাওয়ার জন্য, এটা একটা লোভ। এবং তুমি কিসে পড়তেছো? এসএসসি তে পড়তেছো, এসএসসি আমাদের কোর্সে পড়তেছো। তো আমরা সিম্পলি শর্টে বললাম, আলফেরিক বেঞ্চে এসএসসি কোর্সে পড়ে কি লোভে পড়তেছো। এটা হচ্ছে তোমার গ্রুপ 16 এর মনে রাখার কৌশল। ও এসএসসি তে পড়ে লোভে। এটা কার থেকে কালেক্ট করছে আমি ভুলে গেছি। আমি আসলে এইসবের ক্রেডিট কখনোই নিব না, এগুলো আসলে ক্রেডিট নেওয়ার মতো জিনিস না। আবার আমি কিছু জিনিসপত্র বানাইছি, এটা যদি কেউ ইউজ করতে চায় করুক, আমার কোনো অসুবিধা নেই। জিনিসটা হচ্ছে আমরা চাই এডুকেশন স্প্রেড হোক, ঠিক আছে? সো তুমি নিজেও যদি মনে করো যে ভাইয়ার এই জিনিসগুলো আমি কাউকে স্প্রেড করে শিখাও, কিন্তু জিনিসগুলা একটা মানুষকে শেখানোর জন্য ইউটিলাইজ করো, ঠিক আছে? এগুলোতে আসলে ইনভেন্ট করার কিচ্ছু নেই, গবেষণা করার কিচ্ছু নেই, এগুলো সবই বইয়ে আছে, জাস্ট একটু সুন্দর করে গুছাই দেওয়া, ঠিক আছে? সবাই কিন্তু কম বেশি ভালো পড়ে, সেগুলো নিয়ে আসলে বেশি এক্সট্রা কথা বলা দরকার নেই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ও এসএসসি তে পড়ে লোভে। তো এইখানের ক্ষেত্রে তাহলে আমরা কোন কোন জিনিসগুলো পাই একটু দেখো তো। ও পাই, এসএসসি, তারপর হচ্ছে তোমার কোথায় গেল? আচ্ছা, এসএসসি একসাথে হবে, তারপর তে, তারপর পরে ও তোমার লোভে। অক্সিজেন, সালফার, তারপর তারপর হচ্ছে কি যেন বলে এটাকে, এটা হচ্ছে স্ক্যান্ডিনিয়াম। তারপর হচ্ছে, আচ্ছা এটা তো স্ক্যান্ডিনিয়াম না, ওয়েট, কোথায় গেল? এটা হচ্ছে সেলেনিয়াম। সরি, আমি একটু আসলে ভুলে গেছিলাম। আমি তোমাদের মতো, তোমাদের এসএসসি তে পড়া উচিত আমার, বুঝছো? এরপর হচ্ছে টেলুরিয়াম, এটাকে কি বলা হয়? টেলুরিয়াম। তারপর হচ্ছে পিও, বা এটাকে বলা হয় সম্ভবত, আমি তো নাম ভুলে যাই, বুঝছো? এটা হচ্ছে পোলোনিয়াম, আর এটা হচ্ছে লিভারমোরিয়াম। আর হচ্ছে লিভারমোরিয়াম, এলপি। এটা হচ্ছে তোমার গ্রুপ 16 এর টোটাল 6টা। সো মনে রাখতে হবে অ্যাকচুয়ালি প্রথম 3টা, এই 3টার বেশি 3টাও লাগে না আসলে, গ্রুপ 16 জাস্ট 2টা হইলেই হয়। আচ্ছা, সো গ্রুপ 16 এর যে নামটা, এটা তোমাদের বইয়ে হয়তোবা আছে, আমি আসলে ভুলে গেছি, আমি বই অনেকদিন ধরে দেখি না, আমার আসলে এগুলো অনেক আগের কন্টেন্ট বানানো, তো আমি অনেকগুলো গুছাই বানাইছি। সো এটাকে বলা হয় চালকোজেন। এটাকে ইংলিশে তুমি যদি দেখো, এটাকে লিখতে পারবা এভাবে, চালকোজেন। তো চালকোজেনে তুমি যদি যাও, এদের ক্ষেত্রে তুমি কিন্তু কয়টা ওয়ার্ড পাবা? 2টা ওয়ার্ড পাচ্ছ আগের মতো। দেখো এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি,
আমরা যখন নিক্টোজেন পড়ছি এখানে কিন্তু দুইটা ওয়ার্ড ছিল, নিক্টো এবং জেন। নিক্টো দিয়ে চোকিং প্রডিউসার গ্যাস আমি বলছি, আর জেন দিয়ে মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রডিউস করা। ওইটা কিন্তু চোকিং ছিল নিক্টো দিয়ে, আর এটা হচ্ছে মেইনলি প্রডিউস করা হয়। তো সেম অ্যাজ ওয়েল ওইখানেও কিন্তু আমরা যখন গ্রুপ 16 পড়তেছি এখানেও কিন্তু জেন দিয়ে বোঝাচ্ছে কি, জেন দিয়ে বোঝাচ্ছে তোমার জেনারেট করা বা প্রডিউস করা বোঝানো হয়। আর যে চালকো দিয়ে বোঝানো হয় তোমার এটাকে বলা হয় আকরিক বা আকরিক বলা হয়। চালকো মানে হচ্ছে এখান থেকে বোঝানো হয় ওর অথবা আকরিক। কি বলা হয়? ওর অথবা আকরিক। তো আমি যেটা বলতেছিলাম, দেখো এরা কি করে, এরা আকরিক থেকে উৎপন্ন হয়, যার কারণে এদেরকে বলা হয় চালকোজেন। ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে একটু দেখাই, কিছু মেটাল ওর আছে, আমি কিছু মেটাল ওরের নাম লিখি, বা এটাকে বলা হয় ধাতব বেশ কিছু আকরিক আছে। ধাতব আকরিকের মধ্যে ধরো বিভিন্ন অক্সাইড আছে, দেখবে অনেক সময় দেখবা মাটি থেকে অক্সাইড অনেক বেশি পাওয়া যায় বা সালফাইড অনেক বেশি পাওয়া যায়। ফর এক্সাম্পল ধরো আমরা বলতে পারি Fe2O3, FeO, এগুলো কিন্তু অক্সাইড এক একটা, ঠিক আছে। আবার ধরো মার্কিউরিক সালফাইড, ঠিক আছে, এরাও কিন্তু কি সালফাইড, এরাও কিন্তু আকরিক। জিঙ্ক সালফাইড, এগুলো সবগুলা কি আকরিক, ঠিক আছে। সো এগুলা কিন্তু তুমি দেখো তো কিসের মধ্যে পাচ্ছ, অক্সিজেন, সালফার, এগুলো কোথায় আছে? সবগুলা গ্রুপ 16। তো তুমি গ্রুপ 16 এর যে উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি কোথা থেকে পাচ্ছ? আকরিক থেকে পাচ্ছ, যার কারণে এদেরকে বলা হয় চালকোজেন, ঠিক আছে। সো এটা মোটামুটি একটু মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু খুব একটা বেশি ইম্পর্টেন্ট না আমাদের জন্য, তেমন একটা লাগে না, মানে এইখানে আপাতত লাগবে না, আমাদের একটু পরে আমরা দেখাবো কোথাও কোথাও লাগতে পারে এবং কিভাবে আমরা ইউটিলাইজ করবো এই জিনিসটাকে। আর এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে, আচ্ছা এটা একটু পর দেখাবো, আমরা যখন গ্রুপের অবস্থান নির্ণয় দেখবো তখন আমরা দেখাই দেবো, প্যারা নাই। এটা হচ্ছে গ্রুপ 17 আছে এরপর আমরা। তো গ্রুপ 17 নিয়ে যখন আমরা বলবো, গ্রুপ 17 এর আসলে অনেকেই কিন্তু মনে রাখার কৌশল পড়ায়, বাট আমি পার্সোনালি প্রেফার করি মনে রাখার কৌশল আসলে দরকার নাই, এটা আমরা নর্মালি মনে রাখতে পারবো যদি তোমরা একটু দেখো, প্যাটার্ন দেখলে খুব ইজিলি বুঝতে পারবে কি কি আছে। দেখো আমি একটু এই পাশে লিখি, এখানের মধ্যে আছে তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটাটিন, এই কয়েকটাই লাগে আসলে। এর বাইরে যদি দরকার মনে হয় তাহলে তোমরা চাইলে লিখতে পারো টেনেসাইন, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো তো, এদের প্যাটার্নটা কি? এদের প্যাটার্নটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটাটিন। দেখো সবগুলো ইন দিয়ে শেষ হচ্ছে না? তো দেখবা যাদের ক্ষেত্রে লাস্টের দিকে ইন দিয়ে শেষ হয় মোস্ট অফ দেম আর কি গ্রুপ 17, যাদেরকে বলা হয় আমরা বলতে পারি হ্যালোজেন যৌগ। কি বললাম? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এদেরকে কি বলা হয়? হ্যালোজেন যৌগ। সুন্দর করে লিখি, হ্যালোজেন যৌগ। ঠিক আছে। সো হ্যালোজেনের মধ্যে তুমি যদি দুইটা ওয়ার্ড দেখো, একটা হচ্ছে পাবা হ্যালো, একটা পার্ট হচ্ছে জেন। জেন মানে কি? কিছুক্ষণ আগেই বললাম প্রডিউস করা। আর হ্যালো মানে কি? হ্যালো মানে হচ্ছে তোমার বলা হয় এটাকে সল্ট, ঠিক আছে। এগুলো সম্পূর্ণ গ্রিক থেকে আসছে, তো ইংলিশে বলা হয় এটাকে সল্ট, ঠিক আছে। এবং যে হ্যালোজেন যেগুলো দেখতেছো বা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন দেখতেছো, এদের সবাইকে কিন্তু এক্স দ্বারা প্রকাশ করা হয়, এটা মাথায় রাখবা। আচ্ছা এটা ক্রস মনে হচ্ছে, আসলে একটু সুন্দর করে লিখে দিই, এটা এক্স দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। ওকে, সো আই গেস এটা আমরা বুঝতে পারছি। তো এখন এখানে একটা জিনিস কি,
মাত্রই তো বললাম এদেরকে বলা হয় সল্ট প্রডিউসিং, এবং এদের ক্ষেত্রে কি হয় দেখো, এদেরকে আমরা বাংলায় বলতে পারি তাহলে লবণ উৎপাদনকারী মৌল, তাই না? তাহলে আমি একটু পাশে লিখি, এদেরকে বলা হয় লবণ উৎপাদনকারী মৌল। এবং এদের মূল উৎস কি হবে, যেহেতু লবণ উৎপন্ন করতেছে, মূল উৎস কিন্তু মোস্ট অফ দেম হইতেছে সামুদ্রিক লবণ। ঠিক আছে, সো এদের মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ। এবং এই জিনিসটাই কিন্তু যে মূল উৎস যে সামুদ্রিক লবণ এবং এটা যে লবণ উৎপাদনকারী মৌল, এটা কিন্তু বোর্ডে অনেকবার আসছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে এই যে নামগুলো, এখান থেকে একটা আসছিল ময়মনসিংহ বোর্ডে, ময়মনসিংহ বোর্ড 2023-এ আসছিল এটা, এখান থেকে একটা প্রশ্ন আসছিল। আবার এইখান থেকে আসছিল, অনেক জায়গা থেকে কোশ্চেন আসছিল। চট্টগ্রাম বোর্ডে আসছিল সম্ভবত 2023 সালে, 23 সালে না, হ্যাঁ 23 সালে। রাজশাহী বোর্ডে আসছিল 2017 সালে। তারপর হচ্ছে আসছিল বরিশাল বোর্ডে আসছিল 17 সালে। তারপর আসছিল তোমার কুমিল্লা বোর্ডে আসছে 17 সালে। মোটামুটি ইম্পর্টেন্ট, চাইলে বলতে পারো। তো এটা গেল কথা, এগুলো বোর্ডে আসছিল। সো এগুলো মোটামুটি লাগতে পারে তোমার বোর্ডে, অবশ্যই তোমরা হয়তো বুঝতেই পারতেছো। সো আমি যদি এদের একটু কয়েকটা দুইটা ইয়াতে যাই, বৈশিষ্ট্যতে যাই। একটা হচ্ছে তুমি যখন এই হ্যালোজেন মৌলগুলাকে ধাতুর সাথে বিক্রিয়া করাবা, তখন কি উৎপন্ন হবে জানো? তখন উৎপন্ন হবে তোমার লবণ। কি উৎপন্ন হবে বললাম? লবণ। ফর এক্সাম্পল, আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো তুমি সোডিয়াম, ধরো তুমি একটা ক্লোরিন নিলা। কি নিলা? ক্লোরিন, সাথে তুমি সোডিয়াম নিলা। এটা একটা ধাতু, তাই না? কিছুক্ষণ আগে দেখছিলা ক্ষার ধাতু, এবং ওইখানে রিঅ্যাকশন মনে আছে কি দেখছিলা? ওইখানে রিঅ্যাকশন থেকে আমরা পাইছিলাম কি? সোডিয়াম ক্লোরাইড। সো তুমি চাইলে যে কোনো একটা দাও, ক্লোরিন, ব্রোমিন, যাই দাও, কোনো সমস্যা নাই, সবগুলো এখানে থাকবে, জাস্ট ক্লোরিন ছাড়া। ক্লোরিনের একটু ঝামেলা আছে, একটু পরে বলবো সেই জিনিসটা। তো এটা গেল 1 নাম্বার ব্যাপার। 2 নম্বরে যাই যদি, 2 নম্বরে কি আছে? 2 নম্বরে হচ্ছে এদের একটা সাধারণ ক্যারেক্টারিস্টিক হচ্ছে, ধরো তুমি একটা হ্যালোজেন নিলা, আরেকটা হ্যালোজেন নিলা, দুইটাকে একসাথে যুক্ত করে তুমি কি উৎপন্ন করতে পারবা জানো? দ্বিমৌল। এটা কি বলা হয়? দ্বিমৌল অণু। X2 দেখো তো, দুইটা মৌল মিলে একটা অণু ক্রিয়েট করতেছে, এই জন্য এটাকে বলা হয় দ্বিমৌল অণু। তাহলে হ্যালোজেন সমূহ কি উৎপাদন করতে পারে? দ্বিমৌল অণু ক্রিয়েট করতে পারে। দ্বিমৌল অণু ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, সো আমি যদি একটা এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল তুমি যে কোনো একটা হ্যালোজেন নাও, ধরো আয়োডিন নিছো, আয়োডিনের সাথে তুমি আয়োডিন যোগ করলে তুমি কিন্তু পরবর্তীতে কি পাবা? তুমি কিন্তু I2 পেয়ে যাবা। ঠিক আছে, এটা কিন্তু একটা দ্বিমৌল অণু। ক্লিয়ার? ওকে, ডান। সো এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমাদের মোটামুটি হ্যালোজেন থেকে যা যা আসা সেগুলো মোটামুটি আমাদের কমপ্লিট। এবার আমরা আমাদের লাস্ট গ্রুপে চলে যাই, সেটার নাম হচ্ছে অবস্থান্তর মৌল। এটার নাম কি বললাম? অবস্থান্তর, গ্রুপ 18। গ্রুপ 18 হচ্ছে তোমার নিষ্ক্রিয় মৌল। গ্রুপ 18 আসলে অনেকগুলো নাম আছে, আমি একটু নামগুলো একটু লিখে দিই, তারপর পরে হচ্ছে আমি এগুলার সবকিছুকে বুঝাইতেছি। অনেকগুলো নামের মধ্যে একটা আছে তোমার নিষ্ক্রিয় মৌল। একটা আছে তোমার নিষ্ক্রিয় গ্যাস বলতে পারো, বা অভিজাত বলতে পারো। এগুলো কিন্তু সবাই গ্যাস ফরম্যাটে থাকে। তারপর হচ্ছে বিরল বলতে পারো, যেহেতু অনেক অভিজাত। এবং আরেকটা জিনিস হচ্ছে, এটাকে বলতে পারো ইনআর্ট। ইনআর্ট শব্দটা মানে কি জানো? ইনআর্ট শব্দটার মানে হচ্ছে অলস। দেখা খুবই বিশ্রী আমার, সরি টু সে।
ইনআর্ট গ্যাস। ইনার্ট মানে কি জানো? অলস, মানে তুমি যেটা, ঠিক আছে? তাহলে ইউ আর ইনার্ট, ঠিক আছে? আমি কিন্তু ইনার্ট না, আমি কিন্তু দেখো তোমাদের অনেকক্ষণ ধরে ক্লাস করাচ্ছি, সো আমি কিন্তু অনেক ভালো। তো যাই হোক, নিষ্ক্রিয়, অভিজাত অথবা বিরল অথবা ইনআর্ট, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে এরা সহজে কারোর সাথে বিক্রিয়া করে না, দ্যাটস ওয়াই এরা নিষ্ক্রিয়, এরা সহজে বিক্রিয়া করতে পারে না, যার কারণ এর মানে হচ্ছে এরা অলস, এই জন্য ইনআর্ট। এবং এরা যেহেতু হচ্ছে দেখো এরা কিন্তু খুবই এক্সক্লুসিভ ভাবে আলাদা, বাকি সবাই কিন্তু বিক্রিয়া করতে পারে, গ্রুপ 17 পর্যন্ত সবাই, জাস্ট গ্রুপ 18 পারে না। দ্যাটস ওয়াই এরা কিন্তু একটু ডিফারেন্ট, সবার থেকে একটু আভিজাত্যপূর্ণ, এই জন্য এটাকে বলা হয় অভিজাত গ্যাস। এবং দেখো এটা কিন্তু আলাদা, যার কারণে এটা কি বলা হয়? বিরল, ঠিক আছে? সো এক একটার রিজন, এক একটা, সবগুলো একই রিজন আসলে বলা যায়। যাই হোক, আমি যদি এবার একটু এদের যে নেমনে সেটার দিকে তাকাই, 3 বন্ধু ছিল, একটার নাম ছিল হিলা, হিজলা না, আবার হিলা, আর একটা ছিল নীলা, হিলা নীলা, 2 বান্ধবী, আর ছিল একটা ফ্রেন্ড ছেলে, তার নাম ছিল কৃপন, তার বাপের নাম দিয়েছে তার নাম কৃপন, তার কারণ সে হইতেছে ওরকম টাইপের। 3 জনে মিলে প্ল্যান করছে তারা কোথাও যাবে। এই জন্য দেখবে হিলা নীলা আমি সবার আগে রাখছি, কৃপন সবার লাস্টে, কারণ কৃপনের টাকা কম দিচ্ছে, হিলা নীলা ওকে ধরে নিয়ে যাচ্ছে। তো হিলা নীলা আর কৃপন যাচ্ছে কোথায়? রংপুরের আগায়। রংপুরের আগায় মানে ধরো ওই যে পঞ্চগড়ের একদম কোনা দিয়ে, আমি একবার গেছিলাম ওইখানে, খুব সুন্দর একটা জায়গা শীতকালের সময়। তো এই যে হিলা নীলা আর কৃপন যায় রংপুরের আগায়। তোমাদের মধ্যে যদি কেউ হিলা নীলা বা কৃপন নামের কেউ থাকো, তোমরা কাইন্ডলি আমাকে রংপুরের আগে ইনভাইট করবা, আবার আমি আবার যেতে চাই শীতকালে, এবং খুবই সুন্দর একটা জায়গা, ঠিক আছে? সো হিলা নীলা কৃপন যায় রংপুরের আগায়। এবার আসি আগায়, যেহেতু অনেকগুলো আমাদের নাম আছে এখানে, কি কি আছে এটা আমরা দেখার চেষ্টা করি। হিলা নীলা আর কৃপন যায় রংপুরের আগায়। সো সবগুলোর নাম দিই, একটা হচ্ছে হিলিয়াম, একটা হচ্ছে নিয়ন, একটা হচ্ছে তোমার আর্গন, একটা হচ্ছে তোমার ক্রিপ্টন। দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, তিনটাই একই। এরপর যায় জেনন, আবার অন, ঠিক আছে? আবার রেডন, আবারও অন, ঠিক আছে? এবং ফাইনালি এটাও কিন্তু কি অন দিয়ে শেষ হবে, যেটা কি ওগানেসন, ঠিক আছে? সো সবগুলো দেখো অন অন দিয়ে শেষ হলে সেটা কি হবে? গ্রুপ 18 ইন আর্ট। ওকে, সো যেটা বলতেছিলাম, দেখো এদের কিন্তু লাস্টে একটা ওয়ার্ড বলছি, সেটা হচ্ছে এরা কিন্তু গ্যাস হিসাবে আছে, সরি এটা কিন্তু কি হিসাবে আছে? গ্যাস। তাহলে দেখো আমরা বলতে পারি সাধারণ অবস্থায় গ্রুপ 18 কিন্তু কি অবস্থায় থাকে? গ্রুপ 18 থাকে তোমার গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে আমরা বলতে পারি, আমি একটু পরের পেজে লিখি, লিখতে সুন্দর হবে, সেটা হচ্ছে সাধারণ অবস্থায় এরা তাহলে কিভাবে থাকে? গ্যাস হিসেবে থাকে। 1 2 নম্বর কি? সেটা হচ্ছে এদের সর্বশেষ যেটা শক্তি স্তর, এখানে কিন্তু কোনো ইলেকট্রন ঢোকানোর মতো জায়গা থাকে না, এবং এদের কিন্তু সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা কমপ্লিটলি ফিল্ড থাকে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি মৌলগুলোর সর্বশেষ শক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তরে প্রয়োজনীয় ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। প্রয়োজনীয় ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, ঠিক আছে? তাহলে এর মানে কি? দেখো যখন তোমার কাছে, ধরো তোমার কাছে তোমার রুমে যতটুকু মানুষ থাকা দরকার ততটুকু পরিমাণ মানুষ আছে, এবং এর বেশিও না এর কমও নাই, তাহলে তুমি কি করবা না? তোমার এখান থেকে তুমি মানুষকে বেরও করতে চাইবা না, মানুষকে অ্যাডও করতে চাইবা না, কারণ বের করলে আবার আরেকজন মানুষকে ঢোকানোর জন্য আবার টুলেট টাঙানো লাগে, অনেক কাহিনী, অনেক ভেজাল, তো তুমি চাইবা না যে আরেকজনকে বের করে দাও। তো তোমার রুমে যখন প্রয়োজনীয় মানুষ সংখ্যা থাকবে, তুমি কিন্তু এর থেকে কমাবাও না বাড়াবাও না, তাই না? সো এই জন্য সেম জিনিসটার কারণে যখন ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকতেছে সর্বশেষ শক্তি স্তরে, তখন কিন্তু
ইলেকট্রন বিনিময় বা ভাগাভাগি করতে চাইবে না। তাহলে মৌলগুলো কি করতে চায় না? ইলেকট্রন বিনিময় বা ভাগাভাগি করতে চাইবে না। ইলেকট্রন বিনিময় কি হবে? হবে না। ঠিক আছে, তাহলে আমরা বলতো তাহলে যদি ইলেকট্রন বিনিময় না করে রাসায়নিক বিক্রিয়া কি হওয়া পসিবল? কারণ রাসায়নিক বিক্রিয়ার প্রথম এবং প্রধান ডিউটি কি? ইলেকট্রন ভাগাভাগি করা, একে অপরের সাথে শেয়ার করা, রাইট? কিন্তু ইলেকট্রন কি আদৌ কি ভাগাভাগি করতেছে? উত্তর হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি এখানে কি হবে না? রাসায়নিক বিক্রিয়া হবে না, বা রাসায়নিক বিক্রিয়া এরা কি বলতে পারি? নিষ্ক্রিয়। ঠিক আছে, তাহলে রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয়, এই জন্য এদেরকে কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস। বুঝতে পারবেন নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয়? কারণ এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয়? কারণ এরা ইলেকট্রন ভাগাভাগি করতে পারে না বা বিনিময় করতে পারে। কেন পারে না? কারণ ইলেকট্রন দ্বারা এরা পূর্ণ থেকে সর্বশেষ শক্তি স্তরে। সিম্পল অ্যাজ দ্যাট, একদম সহজ ব্যাপার না, সবকিছু লজিক্যালি চিন্তা ভাবনা করবা। কেমিস্ট্রি ইজ ফুল অফ লজিক, কোনো এক্সেপশনাল বলতে কিছু নেই। কোটা ফ্যাক্টরি ভুলে যাও। ঠিক আছে, তো এরপর চলে যাও। আমরা যদি এগুলো বুঝে থাকি তাহলে আমরা চলে যাবো এবার অবস্থান্তর মডেল। সো আমাদের গ্রুপ, ইম্পর্টেন্ট গ্রুপস অনেকক্ষণ ধরে আমরা পড়ার চেষ্টা করলাম এবং সবগুলো আমাদের কমপ্লিট। ঠিক আছে, যেগুলো যেগুলো দরকার ভাইয়া তোমাদেরকে পড়াই দিছি। এর বাইরে একটা সিঙ্গেল কিচ্ছু পড়বে না। আমি হলফ করে বলতেছি, এর বাইরে তোমাদের কিচ্ছু দরকার হবে না। যেগুলো পড়ছো এগুলোও বেশি পড়ছো। ঠিক আছে, সো আমি যা বলতেছি তা করবা, এর চেয়ে বেশি করবা তোমাদের বাসায় এসে আমি তোমাদেরকে মাইর দিব। ঠিক আছে, এটা করা যাবে না। ওকে, ডান। সো অবস্থান্তর মডেল চলে যায়। অবস্থান্তর মডেলের ব্যাপারে যেটা আমি সবার আগে বলবো, আমরা কিন্তু গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত তেমন একটা কিছু পড়ি নাই ইম্পর্টেন্ট গ্রুপসে, কিন্তু অবস্থান্তর মডেলের যে এক্সাক্ট জায়গাটা সেটা হচ্ছে কোথায়? গ্রুপ 3 to 12 এর মধ্যে। কোথায় বললাম ভাইয়া? গ্রুপ 3 to 12 এ। গ্রুপ 3 to 12 এর ম্যাক্সিমাম হচ্ছে অবস্থান্তর মূলক। নট এভরিওয়ান, সো নট এভরিওয়ান, এটা একটু মাথায় রাখবা। এটা কিন্তু পরীক্ষা একবার আসছিল, অবস্থান্তর মূলক কাকে বলে সেই জিনিসটা। আমি জন্য তোমাদেরকে একটু বেসিকটা পড়াই দিব। এর থেকে বেশি পড়তে হলে তোমাদেরকে কোথায় যাইতে হবে? ইন্টারের কেমিস্ট্রিতে যাইতে হবে। সো ইন্টারের কেমিস্ট্রিতে আমার সাথে দেখা হইলে তখন তোমাদেরকে আমি এটা বুঝাই দিব অবস্থান্তর মূলক। খুবই ফ্যান্টাস্টিক একটা জিনিস অবস্থান্তর মূলক, আমার খুবই পছন্দের একটা জায়গা অবস্থান্তর মূলক। ঠিক আছে, সো অবস্থান্তর মূলক কাকে বলে? সিম্পল জিনিস মনে রাখবা। এদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা ম্যাটার করে। ইলেকট্রন বিন্যাস কত হবে? D1 to 9। D1 to 9 যখনই তুমি দেখবা তখনই তুমি কি বুঝে নিবা? সেটা হচ্ছে এরা অবস্থান্তর মৌল। তাহলে যে সকল মৌলের এবং অবশ্যই অবশ্যই এটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস হওয়া লাগবে, সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস হওয়া লাগবে। তাহলে সোডিয়াম প্লাস ইলেকট্রন বিন্যাস আমি দেখবো না, আমি কি দেখবো? শুধু সোডিয়ামেরটা দেখবো। ঠিক আছে, সো আমরা বলতে হবে যে সকল মৌলের সুস্থিত আয়নের, ঠিক আছে, সুস্থিত আয়ন মানে বুঝছো কি বুঝাইছি মাত্র? সোডিয়াম প্লাস হওয়া যাবে না, সোডিয়াম দেখতে হবে আমার। ঠিক আছে, তো যে সকল মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস অসম্পূর্ণ ডি অরবিটাল, তোমার চাইলে বাংলায় লিখো সমস্যা নেই, বাট ডি অলওয়েজ ইংলিশে লিখবা। ডি অরবিটাল, অসম্পূর্ণ ডি অরবিটাল মানে কি বুঝালাম মাত্র? ডি 1 থেকে 9, মানে 1 থেকে 9টার বেশি ইলেকট্রন সে বহন করতে পারবে না অবস্থান্তর মূল হওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, সো ডি 1 থেকে 9 থাকে, তখন তাদেরকে আমরা কি বলবো? তখন তাদেরকে আমরা অবস্থান্তর মূল বলবো। তাহলে এটা কিন্তু ফার্স্ট এন্ড ফরমোস্ট যেই বৈশিষ্ট্য তার হচ্ছে এটা, ডি অরবিটালে অসম্পূর্ণ থাকবে 1 থেকে 9, 0 হওয়া যাবে না, 10ও হওয়া যাবে না। ঠিক আছে, অবস্থান্তর মূল বলে। তাহলে কেউ যদি বলে যে, ধরো তোমার কোন একটা বন্ধু তোমাকে বললো ভাই 3 থেকে 12 গ্রুপের সবাই অবস্থান্তর মূল, সবার আগে বলবা যে D0 যারা তারা বাদ এবং D10 যারা তারাও বাদ। অনলি কারা হবে? D1 to 9। সো এটা অলওয়েজ 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 মাথায় রাখবা। ঠিক আছে, এবং এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে। এই জ্ঞানমূলক প্রশ্নটা যতই জ্ঞানমূলক হোক, এই জ্ঞানমূলক প্রশ্নটা অনেকবার আসছে। কোথায় কোথায় আসছে জানো? বরিশাল বোর্ড আসছে 23-এ, তারপর দিনাজপুর বোর্ডে আসছে 23-এ, ভাই রে ভাই আরো কত জায়গায় আছে, যশোর বোর্ডে আসছে 22-এ, তারপর
তোমার ঢাকা বোর্ডে আসছে 21-এ। আল্লাহ, আর কত, আর কোন জায়গায় আসছে? ময়মনসিংহ বোর্ডে আসছে 21-এ। সেই দেখছো, অনেক সেই না, প্যারা নাই, চিল, অনেক অনেক ইজি একটা জিনিস। কি, জাস্ট ইলেকট্রন বিন্যাস অসম্পূর্ণ হবে, ডি অরবিটাল থাকবে, তাহলে কি হয়ে যাবে? অসম অবস্থান্তর মূল হয়ে যাবে, সিম্পল। তবে তোমাদের যদি বৈশিষ্ট্য পড়তে ইচ্ছা করে তাহলে তোমাদেরকে আমি একটু এক্সট্রা কয়েকটা জিনিস পড়াবো, ঠিক আছে? একটু পড়ে রাখতে পারো চাইলে, ভালো জিনিস। সেটা হচ্ছে এদের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি কি? এক, এরা রঙিন যৌগ গঠন করতে পারে। রঙিন যৌগ গঠন করে। এরপর এরা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। কি বললাম? পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। তারপর আর কি কি আছে? এরা প্রভাবক হিসেবে কাজ করে। বিভিন্ন বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করবে, দেখো। যেমন ধরো ফেরাম, তোমরা যখন চ্যাপ্টার 11-এ যাবা তোমরা দেখবা আয়রন দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ইউজ করা হয় প্রভাবক হিসেবে। সো এটা কিন্তু প্রভাবক হিসেবে কাজ করে। এবং আরেকটা আছে, আমার লেখা যে কত চাইনিজ মার্কা, আমি দেখতেও চাইনিজ, আমার লেখাও চাইনিজ, তাই না? এবং ফাইনালি হচ্ছে জটিল যৌগ গঠন করতে পারে। এত কিছু তোমাদের আসলে জটিল যৌগ জিনিসটা তোমরা হয়তো এখন বুঝবা না, এটা তোমরা হচ্ছে ইন্টারে গেলে খুব সুন্দর মতো করে তোমাদের আমি একটা কনসেপ্ট বুঝাবো তখন, যদি তোমরা আমার কাছে করো তখন, ঠিক আছে? জটিল যৌগ গঠন করে। তো চারটা জিনিস বললাম, রঙিন যৌগ গঠন করে, অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু একটু রঙিন টাইপের যৌগ গঠন করতে পারে, কালারফুল হয় অনেক। পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে মানে হচ্ছে এদের যোজনী কিন্তু একের অধিক হয়। যেমন ধরো আমরা সালফার দেখছিলাম, মনে আছে? সালফার যদিও অবস্থান্তর মৌল না, বাট সালফারের মতো এরকম সবগুলোর আছে। যেমন ধরো আয়রনের কিন্তু কয়টা আছে? 2টা আছে। +2 +3 দুইটাই হওয়া পসিবল যোজনী, ঠিক আছে? এগুলো তোমরা সম্ভবত পড়ে আসছো চ্যাপ্টার 3-তে, তাই না? সো এখানে কিন্তু এগুলো দেখবা। প্রভাবক হিসেবে কাজ করতে পারে, মাত্রই বললাম চ্যাপ্টার 11-এ পাবা। জটিল যৌগ গঠন করে, এটা তোমরা ইন্টারে গিয়ে পাবা। এই চারটা এদের বৈশিষ্ট্য, চাইলে মনে রাখতে পারো। আরেকটা জিনিস সেটা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের পরীক্ষায় যদি কখনো আসে সকল ডি অরবিটাল, মানে সকল ডি ব্লক মৌল হচ্ছে অবস্থান্তর মৌল, কিন্তু সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল না। কিভাবে প্রমাণ করবা? আমি তোমাদেরকে দেখাই দিই, হিন্টস দিয়ে দিই, তাহলে তোমরা নিজেরাই পারবা। তোমরা যেটা করবা, ধরো জিঙ্ক নিবা, জিঙ্কের যেই এটা কি বলে ইলেকট্রন বিন্যাস, তোমরা সেটা দেখাবা। আর হচ্ছে ধরো কোনটা দেখাইতে পারো, চাই তোমাদের যেটা ইচ্ছা মন চায়। ধরো আমি বলে দিলাম আয়রন আমার কাছে খুব পছন্দ, আয়রন আমার খুবই ফেভারিট একটা মৌল, ঠিক আছে? তো এটা কিন্তু এটারও ইলেকট্রন বিন্যাস দেখাবা, দেখাই বলে দিবা কাহিনী কি, শেষ, সিম্পল। সো এগুলো একটু করলে তোমরা বুঝে যাবা যে কোনটা কি কাহিনী। তো এগুলোই মোটামুটি অবস্থান্তর মৌলের ব্যাপার সেবার। জাস্ট আসলে তোমাদের এই যে বললাম না সংজ্ঞাটা, এটা আসলে পরীক্ষায় আসে বলে তোমাদেরকে আমি অবস্থান্তর মৌলের একটু কনসেপ্টটা দেখাইছি। সো এটাই মোটামুটি অবস্থান্তর মৌল নিয়ে। এখন আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে আমি কয়েকটা কোয়েশ্চেন দেখছিলাম ধাতু, অধাতু এবং অপধাতু নিয়ে। তো এই জন্য আমরা যেটা করব, ধাতু, অধাতু এবং অপধাতু এই জিনিসগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করব। খুব বেশি কিছুতে যাব না, আমি অনেক কিছু জানি কিন্তু জানাইতে চাচ্ছি না আমি তোমাদেরকে। তোমাদের যতটুকু দরকার ততটুকু আমি এখানের মধ্যে দেখাবো, ঠিক আছে? তো আমি যদি একটু বলি, মৌলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তাহলে ধরো লেভুইসিয়ার যখন যেটা করছিল সেখানে ধাতু এবং অধাতু এই দুটা ভাগেই ভাগ করছিল। তুমি যদি ধাতব বৈশিষ্ট্যের ভিত্তিতে দেখো, তখন তুমি চাইলে কিন্তু মৌলগুলোকে 3টা ভাগে ভাগ করতে পারবা। ধাতু তো অধাতু এই দুইটা তো থাকবেই, পাশাপাশি অপধাতুও থাকে, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম মাত্র, ধাতব বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ধাতব বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়।
ঠিক আছে? কি কি আছে? ধাতু, অধাতু এবং অপধাতু। আমি জাস্ট এগুলার যে কি বলতাম সংজ্ঞা সেগুলো একটু ভালো মতো দেখানোর ট্রাই করি। ধাতু, ধাতু কাকে বলে? যে সকল মৌল ইলেকট্রন দান করতে পারে তারাই ধাতু। কি বললাম মাত্র? যে সকল মৌল ইলেকট্রন দান করতে পারে তারাই ধাতু। এরপর যাই কোথায়? অধাতুতে। কোথায় গেলাম? অধাতুতে। অধাতু কাকে বলে? যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করতে পারে তারাই কি? অধাতু। এবং ফাইনালি যেটা তোমাদের পরীক্ষায় একবার আসছিল সেটা হচ্ছে অপধাতু কাকে বলে? অপধাতু হচ্ছে যারা হচ্ছে আসলে ধাতু না অধাতু না, দুইটার মাঝামাঝি অবস্থান করে। যখন যেটা ইচ্ছে সেটা হইতে পারে, সে চাইলে দানও করতে পারে, সে চাইলে গ্রহণও করতে পারে। ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারি যে সকল মৌল ইলেকট্রন বা যে সকল মৌল হচ্ছে তোমার ধাতু ও অধাতুর মাঝামাঝি অবস্থান করে মাঝামাঝি বৈশিষ্ট্য সম্পন্ন তারাই হচ্ছে তোমার কি? অবধাতু। বা চাইলে এক্সপ্লেন করতে পারো, চাইলে কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে, তখন তোমরা তাদের কি বলবা? তখন তোমরা তাদের অবধাতু বলবা। এবং এটা আসলে তোমাদের পরীক্ষা দিনাজপুর বোর্ড 24 আসছিল এটা। সবই লেখা আছে, তোমরা চাইলে তোমাদের পরীক্ষা দেওয়ার আগে এটা দেখে নিতে পারো। সো মোটামুটি আমাদের গেল ধাতু, অধাতু এবং অবধাতুর কথা। ঠিক আছে? ওকে।